Good evening, everyone. Myself, Abhishek Saha. I'm the founder and head of Philosophy Williams. I'm a final year medical from Dr. Somanani Medical College and Hospital. Today, our topic of discussion is heart problems. As we know, the several heart problems include congenital heart diseases, arrhythmia, dilated cardiomyopathy, hypertrophic cardiomyopathy, myocardial infarction, heart failure, and mitral regurgitation, among the others. So, we will be focusing on these topics today. And our first speaker for today is Subhajit. হ্যালো, বলবো তো? হুম, Start. হুম। হ্যালো গাইজ, আমি শুভজিৎ পাল, মেডিকেল কলেজ কলকাতার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো আজকে বেসিক্যালি যেটা ডিসকাশনের বিষয় সেটা হচ্ছে হার্ট প্রবলেমস। তো হার্ট প্রবলেমস এটা নিয়ে ডিসকাশনের কথা চিন্তা করা হলো কেন? তার কারণ হচ্ছে অন্যান্য ডিজিজ যেমন হাইপার টেনশন বা ডায়াবেটিসের মতো হার্ট প্রবলেমসও হচ্ছে এমন একটা জিনিস যেটাকে সহজেই প্রিভেন্ট করা যায়। আর যদি এটাকে সহজে প্রিভেন্ট করা যায় তাহলে কেন আমরা এই জিনিসটার মধ্যে বারবার করে পড়ি, কেন আমরা এই হার্ট প্রবলেমসের মধ্যে বারবার করে আসি, এবং সেটা থেকে নানান রকম ফেটাল কমপ্লিকেশনস অর্থাৎ অনেক খারাপ দিকে মানুষের অবস্থা চলে যায়, সেটা কেন হয়? সেটাকে আটকানোটাই হচ্ছে বেসিক্যালি এই ভিডিওর মেন উদ্দেশ্য, যাতে তোমাদের মধ্যে বা যারা দেখছেন তাদের মধ্যে যাতে অ্যাওয়ারনেস ছড়ায় যে হার্ট প্রবলেমস জিনিসটা কি, সেটা কি কিভাবে আসে এবং সেটা থেকে কি করে বাঁচা যায়। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সেটাই। আর ভিডিওর শেষে মানে হার্ট প্রবলেমস এর পার্টটা শেষ হয়ে গেলে তারপরে এই ভিডিওতেই ওবেসিটি রিলেটেড পার্টটাও থাকবে। তো সেই জন্য ভিডিওটা মানে এই লাইভটাকে কিন্তু তোমরা এনজয় করে দেখো, আর যে জিনিসগুলো বলা হচ্ছে সেগুলোকে একটু বোঝার চেষ্টা করো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে হার্ট। হার্ট কি না, হার্ট হচ্ছে আমাদের শরীরের বলা যেতে পারে সব থেকে ইম্পর্টেন্ট অর্গান। কেন? কারণ আমাদের শরীরে প্রত্যেকটা অংশে রক্তের প্রয়োজন, রক্ত না গেলে কোনো অংশই বেঁচে থাকতে পারে না। তো সেই কারণে হার্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ হার্ট আমাদের শরীরের সমস্ত অংশে রক্ত পৌঁছে দেয়। হার্ট কাজ করে বেসিক্যালি একটা পাম্পের মতো। পাম্প যেমন এক জায়গা থেকে রক্ত নিয়ে আর এক জায়গায় রক্ত ছড়িয়ে দেয়, হার্ট বেসিক্যালি শরীরের আহ, একটা অংশ থেকে রক্ত নিয়ে আর একটা অংশে ছড়িয়ে দেয়, মানে শরীরের থেকেই রক্ত নেয় আবার শরীরের মধ্যে ছড়িয়ে দেয়। তো শরীরের থেকে যে রক্তটা নেয় সেটাকে বলা যেতে পারে যে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে সেই রক্তে, আর যেটা ছড়িয়ে দেয় তার মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম আর অক্সিজেনের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। কিন্তু সেটা কথা নয়, ঘটনাটা হচ্ছে যে হার্টের প্রবলেম এই রক্তের ওপর বেস করে হওয়ার থেকেও বড় কথা হচ্ছে হার্টের স্ট্রাকচার আর ফাংশন, মানে হার্টের গঠন আর হার্টের কাজ, এর উপরই ডিপেন্ড করে বেসিক্যালি হয়। হার্টটাকে বুঝতে গেলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে সবার আগে, যে হার্ট যেটা রয়েছে সেটা আমাদের শরীরে আর বাকি মানে যে পেশি রয়েছে তাদের মতন। আমাদের যে কোনো পেশিতেই পেশি অর্থাৎ মাসেল তাদের বেঁচে থাকার জন্য কি কি দরকার? তাদের নিউট্রিশন দরকার, তাদের কাজ করার জন্য অক্সিজেন দরকার, যেটা বেসিক্যালি কে সাপ্লাই করে না, ব্লাড সাপ্লাই করে। সুতরাং হার্টের নিজেরও একটা ব্লাড সাপ্লাই থাকাটা জরুরি। আর সেকেন্ড জিনিস হচ্ছে যে কোনো মাসেল যখন কাজ করে তখন সেটা, ধরা যাক আমি একটা চায়ের কাপ নেব, তাহলে আমার ব্রেন চিন্তা করছে চায়ের কাপ নেব, ব্রেন হাতকে সিগন্যাল দিল চায়ের কাপটা নিতে। তো একটা স্নায়ু বা একটা নার্ভাস কন্ট্রোল থাকে, বা একটা নার্ভাস বা একটা স্নায়বিক বা একটা একটা কন্ট্রোল থাকে। তো সেই স্নায়বিক জিনিসটা হার্টের মধ্যেও থাকে। তাহলে হার্টের বেসিক্যালি প্রবলেমগুলোকে এর ওপর ভিত্তি করে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হার্টের কাজ, সেই কাজ সংক্রান্ত সমস্যা। সেকেন্ড, হার্টে ব্লাড সাপ্লাই রিলেটেড কিছু সমস্যা। আর থার্ড, হার্টের এই যে স্নায়বিক কাজ যেটা বললাম ইলেকট্রিক্যাল, বেসিক্যালি সেই স্নায়বিক কাজটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় হার্টে কিছু, সেই সংক্রান্ত সমস্যা। তবে আজকের ভিডিওতে আমাদের বেসিক্যালি ডিসকাশনের টপিক যেটা থাকবে সেটা হচ্ছে হার্টে ব্লাড সাপ্লাই রিলেটেড সমস্যা। কারণ ওই
এইটাই হচ্ছে হার্টের সব থেকে বড় সমস্যা এবং সব থেকে কমন প্রবলেম হার্ট রিলেটেড। আর তারপরে আমরা দেখব যে আর কি কি প্রবলেম হতে পারে, বাট ইন শর্ট। তো সবার আগে আসা যাক যে হার্টে ব্লাড সাপ্লাই রিলেটেড সমস্যা। হার্টও অন্যান্য মাসেলের মতো, তো হার্টেরও নিজের ব্লাড সাপ্লাই প্রয়োজন। হার্ট ব্লাড সাপ্লাই নেয় কোথা থেকে, সেটা বুঝতে গেলে আমাদেরকে একটা ছোট ছবি দেখতে হবে। আমি একটা ছবি দেখাচ্ছি। তো বেসিক্যালি যদি এই ছবিটা যদি তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখতে পাচ্ছ আশা করি। তো এই ছবিটাতে দেখো একটা হার্টের ছবি আঁকা আছে। আর আহ, এটাতে যখন আমি এই জায়গাটাতে দেখাচ্ছি, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ তোমার, আমার আঙ্গুল যেখানে আছে সেটা হচ্ছে হার্টের ওপরে থাকা একটা ধমনী বা একটা আটারি। তো এই আটারিটাকে বেসিক্যালি যেটা বলা হয় তার নাম হচ্ছে লেফট অ্যান্টেরিয়ার ডিসেন্ডিং। সেটা জানাটা বড় কথা। বড় কথা হচ্ছে এই আটারিটা বা এই ধমনীটা হার্টকে ব্লাড সাপ্লাই। এবারে যখন এই ধমনীটাতে ব্লাড সাপ্লাইটা কোনো কারণে হার্টে ঠিকঠাক করে যেতে পারে না, তখন বা যদি এই ধমনীর যে পরিমাণ রক্ত হার্টকে সাপ্লাই করছে সেই পরিমাণ রক্ত যদি হার্টের নিউট্রিশনের জন্য, অক্সিজেন সাপ্লাইয়ের জন্য যদি সাফিসিয়েন্ট না হয়, তখনই কিন্তু হার্টে ওই ব্লাড সাপ্লাই রিলেটেড প্রবলেমগুলো দেখতে পাওয়া যায়। এবার ঘটনা হচ্ছে যে এই যে আমাদের হার্ট রয়েছে, সেটাতে কোন সময় রক্তটা যে সাপ্লাই হচ্ছিল, যে আর্টারিটা যে হার্টকে সাপ্লাই করছিল, সেই আর্টারিটা কখন প্রবলেম করে। তো একটা হচ্ছে আর্টারির মধ্যে কিছু ব্লক তৈরি, মানে আর্টারির মধ্যে কিছু, মানে যে জায়গা আর্টারির যে ভেতরের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কোনো কারণে ব্লক হয়ে গেছে। এবার কেন ব্লক হতে পারে, সেটার জন্য একটা রোগ আছে, তার নাম হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা কি কি কারণে হতে পারে? অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার জন্য বেসিক্যালি বয়স বেশি হতে হবে, কোলেস্টেরল, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এই তিনটে জিনিস খুব বড় রিস্ক ফ্যাক্টর অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য। আর তার সাথে হচ্ছে স্মোকিং, কিছুটা অ্যালকোহল, কিছু ক্ষেত্রে অ্যালকোহলটাও রিস্ক ফ্যাক্টর আছে। এবারে অ্যাথেরোস্ক্লেরোসিসে বেসিক্যালি কি হচ্ছে, আটারি একটা পাইপের মতো বা ধমনী একটা পাইপের মতো, তো সেই কিন্তু পাইপটা হচ্ছে রক্ত মানে মানে মাংস দিয়ে বা চামড়া দিয়ে তৈরি, মানে অর্থাৎ ফ্লেক্সিবল। তো এবার সেই পাইপটার যে দেওয়ালটা আছে সেটা ফ্লেক্সিবল হওয়ার কারণে ব্লাড যে রক্তটা সেটা কম বেশি যেতে পারে। এবারে এই আর তার সাথে লুমেনটাও মানে বজায় থাকে আর কি, বা তার ভেতরে জায়গাটা ঠিকঠাক থাকে। এবারে যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয় তাহলে এই ওয়ালটা মানে আটারির দেয়ালটা আস্তে আস্তে মোটা হতে থাকে। তো যখন আস্তে আস্তে আটারির দেওয়ালটা মোটা হতে থাকে তখন মেন প্রবলেমটা শুরু হয়। কিরকম প্রবলেম, না ধরা যাক আটারির দেওয়ালটা আস্তে আস্তে মোটা হচ্ছে, তো তো তার ফলে কি হচ্ছে, রক্তে যাওয়ার যে পরিমাণটা সেটা কমে যাচ্ছে। এই কারণে ব্লাডের সাপ্লাইটা হার্টে কম হতে পারে এবং একটা টাইম পরে আর্টারিটা পুরোপুরি ব্লক হয়ে যাবে এবং আর রক্ত যাবে না। তখন হার্টের সেই মাসেল যে জায়গাটা রক্ত যাওয়ার কথা ছিল যেটা যায়নি সেখানটা পচে যাবে। আর তার ফলশ্রুতি হিসাবে প্রবলেম দেখা দেবে। আর সেকেন্ড কন্ডিশন, যেখানে হার্টের যে আর্টারিটা আছে সেটা যে পরিমাণ রক্ত সাপ্লাই করছে সেটার পরিমাণটা ঠিক আছে, কিন্তু হার্টের প্রয়োজনীয়তা বেশি। সেটা কখন হয়, একটা কমন এক্সাম্পল হচ্ছে হাইপার টেনশন। হাইপার টেনশনে বেসিক্যালি হার্টের যে হার্টও তো একটা মাসেল আমি বললাম। তো অ্যাকচুয়ালি কি হয়, হাইপার টেনশনে হার্টকে বেশি পরিমাণে কাজ করতে হয়। তো তখন যখন বেশি পরিমাণে হার্টকে কাজ করতে হচ্ছে, তখন হার্টের যে মাসেলগুলো আছে সেগুলোর পরিমাণ অনেক বেড়ে যায়, ফলে হার্টে রক্তের পরিমাণও বেশি লাগে, রক্তের প্রয়োজনীয়তাও বেড়ে যায়, কিন্তু তার সাথে হার্টের যে আর্টারিটা ব্লাড সাপ্লাই করছিল তার পরিমাণ বাড়ছে না। অ্যাজ এ রেজাল্ট হার্টে মাসেলের অ্যাকচুয়ালি রক্তের অক্সিজেনের বা নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হয়। এটা গেল ঘটনাটা। এরপরে আসা যাক এই যে হার্টের মাসেলে অক্সিজেন বা নিউট্রিয়েন্ট যে কম হচ্ছে সেটার ফলে কি হবে। তো হার্টের মাসেলে যখন অক্সিজেন বা নিউট্রিয়েন্ট যাই হোক না কেন, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্লাড সাপ্লাই কম হচ্ছে। একবারে তো ব্লক হয়ে যায় না, আস্তে আস্তে ব্লক হয় বা আস্তে আস্তে তার প্রয়োজনীয়তা বাড়ে। তো এই আর্টারিটা হার্টের মাসেলকে একটা নির্দিষ্ট জায়গায় সাপ্লাই করে। এবারে যখন এটা এখানে ব্লক হচ্ছে আর্টারিটা, মানে আর্টারিটা যখন ব্লক হলো বা যখন হার্টে ব্লাড সাপ্লাইটা কমে গেল, তখন একটা ঘটনা ঘটে। সেটা কি না,
ওই যে আর্টারিটা ছিল সেটা আস্তে আস্তে ব্লক হচ্ছিল, তার ফলে সিমটমস গুলো আস্তে আস্তে খারাপের দিকে যায়। তো সবার প্রথমে যখন ধরা যাক অল্প পরিমাণ ব্লক আছে, তখন কিছু সিমটম আসে না, পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে, অর্থাৎ কিছু বুঝতে পারে না। কিন্তু সেই সময় পেশেন্টের আনইজি ফিল হতে পারে, পেশেন্টের শরীরে একটা অস্বস্তি, তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, সেটা হতে পারে। তবে যখন সিমটম আসা শুরু হয়, তখন প্রথম যে সিমটমটা আসে সেটা হচ্ছে স্টেবল অ্যানজাইনা। অ্যানজাইনা অর্থাৎ চেস্ট পেন, বুকে ব্যথা। স্টেবল কেন? কারণ আর্টারির যে দেওয়ালটা আস্তে আস্তে মোটা হয়েছিল, সেটা যে জিনিস মানে ওখানে কিছু পদার্থ জমে, তো সেই পদার্থগুলো জমার জন্য দেওয়ালটা মোটা হচ্ছে, তো সেই পদার্থগুলো স্টেবল, সেই কারণে ওটাকে স্টেবল অ্যানজাইনা বলছে। ওটা ওখান থেকে ওই পদার্থগুলো ওখান থেকে ভেঙে চুরে বেরিয়ে যেতে পারছে না। তো যে পাইপটা আর্টারি অর্থাৎ পাইপটার যে দেওয়ালে পদার্থগুলো জমেছিল সেটা স্টেবল, সেই কারণে এটাকে স্টেবল অ্যানজাইনা বলে। স্টেবল অ্যানজাইনাতে কি হয়, বেসিক্যালি এখানে চেস্ট পেন অর্থাৎ বুকে ব্যথা হয়। বুকে ব্যথা হওয়ার সাথে কিন্তু এই বুকে ব্যথাটা একটা নির্দিষ্ট সময়ে হবে, কখন না যখন আহ, যে মানুষটার বুকে ব্যথা হচ্ছে সে যখন খুব স্ট্রেনাস এক্সারসাইজ করছে, বা কোনো কাজ করছে খুব মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করছে, খুব টেনশনের মধ্যে পড়ে গেছে, বা খুব বেশি পরিমাণে হাঁটাচলা করছে, মানে যেখানে আর কি তার শরীরের অ্যাক্টিভিটি বা মানসিক কন্ডিশন আপ ডাউন হচ্ছে, সেই সময় এই আহ, ব্যথাটা হয়। এবং ব্যথাটা আস্তে আস্তে রেস্ট নিলে বা টেনশন কমে গেলে চলে যায়। যদি কারো হার্ট ডিজিজ থেকে থাকে আগে, সে যদি ডাক্তার দেখায়, তাহলে অনেক সময় এই ব্যথাটা নাইট্রেট বলে একটা ওষুধ আছে, গ্লিসারিল ট্রাইনাইট্রেট, সেই ওষুধটা ডাক্তাররা দেন, সেই ওষুধটা খেয়েও কমে যেতে পারে। এবার ঘটনা হচ্ছে ব্যথাটা কোথায় হয়। ব্যথাটা খুব চাপা ব্যথা। বেসিক্যালি এই ব্যথাটা বুকের মধ্যে যেন একটা চাপ ভাব সৃষ্টি করে, মনে হবে যেন কিছু একটা বুকের উপরে বসে আছে। এবারে এই ব্যথাটা বুক থেকে আস্তে আস্তে বাঁ কাঁধ, মানে বাঁ কাঁধের দিকে যেতে শুরু করে। ভিডিওতে বোধহয় উল্টো দেখাচ্ছে, তো আমি সেই জন্য দেখাচ্ছি না। তো বাঁ কাঁধের দিকে যেতে শুরু করে, তারপরে বাঁ হাতের ভেতরের দিকে ব্যথা হতে শুরু করে, তারপরে গলা বেয়ে আস্তে আস্তে এই থুতনির কাছ পর্যন্ত ব্যথা উঠে আসতে পারে। আর তার সাথে ডান কাঁধেও কোনো সময় ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। তবে এর পরের যে অ্যানজাইনাটা, মানে এর পরের যে ক্যাটাগরিটা, সেখানে আরেকটু বেশি ব্লক হয়েছে, এবং যে ম্যাটেরিয়ালটা জমেছিল ব্লক করার জন্য আর্টারিটাকে, সেটা ওখান থেকে খুলে গিয়ে দূরে চলে গেছে, এবং দূরে চলে গিয়ে একটা বড় জায়গাকে ব্লক করে দিয়ে, মানে অনেকটা বড়ভাবে জায়গাটাকে ব্লক করছে। ফলে এই যে সিমটম গুলোর কথা আমি বললাম, অর্থাৎ চেস্ট পেন বা হাঁপিয়ে যাওয়া, মানে শ্বাসকষ্ট, এই জিনিসগুলো বেশি পরিমাণে আসতে শুরু করে, এবং সেটা রেস্ট নিলে কমে না, অথবা রেস্টেই হয়তো এই জিনিসগুলো শুরু হয়ে যায়। এবং তারপরে যে নাইট্রেটের কথা বললাম, সেই নাইট্রেটটাও কমতে অনেকটা টাইম নেয়। এই জিনিসটাকে আমরা কি বলি, আনস্টেবল অ্যানজাইনা। কেন? কারণ যে ম্যাটেরিয়ালটা জমেছিল সেটা আর ওই পাইপের ভেতরের দেয়ালে স্টেবল ভাবে অবস্থান করছে না, সেখান থেকে সরে গিয়ে ওটা পুরো আর্টারিটাকে ব্লক করার চেষ্টা করছে। আর এর পরে যখন কন্ডিশন আরো সিভিয়ার হতে থাকে, তখন কি হয় না, পেশেন্টের মানে যে আর্টারিটা ছিল আর কি হার্টের, সেই আর্টারিটাতে ব্লকটা, মানে ম্যাটেরিয়ালটা জমতে জমতে পুরো আর্টারিটাকেই ব্লক করে দিয়েছে, ফলে রক্ত যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রক্ত যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার কারণে যে জায়গাটা, যে মাসেলে, হার্টের যে মাসেলের যে অংশটাতে রক্ত যাচ্ছে না, সেই জায়গাটা বেসিক্যালি নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, এবং সেখান থেকে ব্যথা শুরু হবে। এই ব্যথাটা খুব ভয়ানক ব্যথা, বুকের মধ্যে একটা ভয়ানক ব্যথা হয়। কিন্তু ঘটনা হচ্ছে এই বুকের ব্যথাটাকে অনেক সময় মানুষ গ্যাস হয়েছে ভেবে নিয়ে ইগনোর করে যায়। তার কারণে এই ব্যথাটা যে হার্টের ব্যথা সেটা অনেকে বুঝতে পারে না। তো সুতরাং যদি বুকে এরকম ব্যথা হয়, আর যার আগে কোনো হার্ট ডিজিজ ছিল বা যার বয়স খুব বেশি, সেই ক্ষেত্রে তাকে কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত, অথবা আহ, যে মানে হসপিটালে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া উচিত। এরপরে আমি আসছি যেটাতে, সেটা হচ্ছে যে এই ব্যথাটা কিরকম। এই ব্যথাটা যেন মনে হচ্ছে বুকের মধ্যে অনেকগুলো হাতি দৌড়াচ্ছে, অথবা বুকের মধ্যে কেউ যেন একটা চাকু ঢুকিয়ে দিয়েছে, মানে
একটা খুব সিভিয়ার পেন। এই এই ব্যথাটাও একদম আগের বুকের ব্যথাটা যেমন জায়গায় ছড়ানোর কথা বলেছিলাম সেম জায়গায় ছড়াবে, মানে বাঁ হাতের ভেতরের দিকে, বাঁ কাঁধে, গলা বেয়ে থুতনি পর্যন্ত উঠে আসবে, পিঠে যাবে, আর ডান কাঁধেও হতে পারে। এবার কথা হচ্ছে, এই যে ব্যথাটা আমি বললাম, এর সাথে আর কি হবে? এর সাথে এই যাদের মানে অ্যাকচুয়ালি সিভিয়ার কন্ডিশন হয়েছে তাদের ক্ষেত্রে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার একটা চান্স আছে। ঠিক আছে, তার সাথে পেশেন্ট যদি কোনো এসি ঘরে বসে থাকে বা যদি এমনি বসে থাকে তাহলেও পেশেন্টের মাথায় ঘাম আসবে, তার সাথে তার শ্বাসকষ্ট হবে, তার মেন্টাল কনফিউশন হবে, মানসিক ভারসাম্য ঠিক থাকবে না, এগুলো দেখা যেতে পারে। তো এবার ঘটনা হচ্ছে, এই যে জিনিসগুলো হলো, এরপরে কি, মানে এগুলো বলার উদ্দেশ্যটা কারণ হচ্ছে, এই জিনিসগুলো যখনই হবে তার সাথে সাথেই মানে প্রায় 20-25 মিনিট বা 30 মিনিটের মধ্যে যদি পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়া যায়, তাহলে পেশেন্টকে বাঁচানোর চান্স সব থেকে বেশি থাকে। তো এবার ঘটনা হচ্ছে, যখন পেশেন্টকে হসপিটালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স ভাড়া করতে হবে। অ্যাম্বুলেন্সে যিনি ড্রাইভার থাকেন তার এবার সেই ড্রাইভারের উচিত অ্যাটলিস্ট যে অ্যাম্বুলেন্সে একটা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রাখা। পেশেন্টকে নিয়ে যাওয়ার সময় অক্সিজেনটা দিতে হবে, কারণ আমরা দেখেছি যে বেসিক্যালি হার্টের যে আর্টারিটা আছে সেটা ব্লক হয়ে যাওয়ার কারণে অক্সিজেন সাপ্লাইটা কমে গেছে। এবার যদি আমরা পেশেন্টকে অক্সিজেন দেই, তাহলে অক্সিজেন সাপ্লাইটা হবে, একটু হলেও বাড়বে পেশেন্ট যেটা নিজে থেকে নিচ্ছে তার তুলনায়, ফলে সুবিধা হবে। কিন্তু আর একটা ঘটনা যেটা সেটা অনেকে খেয়াল করে না। আমি বলেছিলাম এই ভিডিওতে একটু আগেই যে গ্লিসারিল ট্রাইনাইট্রেট বা নাইট্রেট বলে একটা ওষুধ আছে, সেটাকে মানে যখন স্টেবল অ্যাঞ্জাইনা হয় তখন সেটা খেলে ভূত ব্যথা কমে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু পেশেন্টকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় পেশেন্টের জিভের নিচে এই গ্লিসারিল ট্রাইনাইট্রেটের একটা ট্যাবলেট রেখে দিলে সুবিধা হয়, কারণ এটা উম, ওই আর্টারিটাকে একটুখানি খুলতে সাহায্য করে, ফলে ব্লাড সাপ্লাইটা একটু হলেও হয় এবং পেশেন্টের কন্ডিশন মানে পেশেন্টকে বাঁচানোর সম্ভাবনাটা বেড়ে যায়। এবার ঘটনা হচ্ছে, এই যে হার্টে মাসেলে অক্সিজেন না যাওয়ার কারণে হার্টের মাসেল যে ড্যামেজ হয়ে গেল, বুকে যে ব্যথা হলো, তারপরে কি হবে? ধরা যাক হসপিটালে পেশেন্ট গেল, পেশেন্ট যাওয়ার পরে সেখানে পেশেন্টের ট্রিটমেন্ট হলো এবং পেশেন্টের যা কন্ডিশন ছিল সেগুলোকে ডাক্তার ঠিক করে দিলেন। এই ট্রিটমেন্ট সম্বন্ধে পরে শুভশ্রী বলবে। তো ঠিক করে দিলেন এবং তারপরে ডাক্তার তাকে ছেড়ে দিলেন। এবারে ঘটনা হচ্ছে, এই যে ট্রিটমেন্ট যে হলো, এবারে পেশেন্ট বাড়ি চলে এলো, কি হতে পারে এরপরে? এরপরে কিন্তু আস্তে আস্তে পেশেন্টের কন্ডিশন একটা সার্টেন টাইমের পরে খারাপ হওয়া শুরু হতে পারে। কেন? কারণটা হচ্ছে যে হার্টের যে মাসেলটা ড্যামেজ হয়ে গেছিল সেটা তো আর ঠিক হয়নি, তার ফলে হার্টের কাজ করার ক্ষমতাও আস্তে আস্তে কমে যেতে পারে। তো এই কমে যাওয়ার ব্যাপারটাই কে বলা হচ্ছে হার্ট ফেলিয়ার। এবং হার্ট ফেলিয়ারের সব থেকে বড় কারণ যেটা আমি এতক্ষণ ডিসকাস করলাম সেটা অর্থাৎ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, যেটাকে আমরা সবাই হার্ট অ্যাটাক বলে জানি। এবং এই হার্ট অ্যাটাকটাই অ্যাকচুয়াল হার্ট ফেলিয়ারের কারণ। কিন্তু ঘটনা হচ্ছে, লোকে চলতি কথায় হার্ট ফেল করে গেছে, হার্ট ফেল করে মারা গেছে কথাটা বলে, কিন্তু কথাটা ভুল, কারণ হার্ট ফেলিয়ার অনেক দিন সময় নেয় হতে। ঠিক আছে, বেসিক্যালি যেটা ক্রনিক হার্ট ফেল মানে কনজেস্টিভ বা ক্রনিক যেটা হার্ট ফেলিয়ার, সেটা অনেক দিন টাইম নেয় হতে। তো সেই কারণে হার্ট ফেলিয়ার কথাটা বলা অ্যাকচুয়ালি ভুল, কারণ আমরা যেটা হার্ট ফেলিয়ার বলতে যেটাকে মিন করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক, অর্থাৎ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, যেখানে হার্টের ব্লাড সাপ্লাই এর আর্টারিটা পুরোপুরি ব্লক হয়ে গেছে। এবার ঘটনা হচ্ছে, তো এটা হচ্ছে প্রধান কারণ হার্ট ফেলিয়ারে, কিন্তু হার্ট ফেলিয়ারে এটা একমাত্র কারণ নয়, আরো অনেক কারণে হার্ট ফেলিয়ার হতে পারে। তার মধ্যে একটা কারণ হাইপারটেনশন নিজে রয়েছে। তো এই যে হার্ট ফেলিয়ার হলো পেশেন্টের, হার্ট ফেলিয়ার হওয়ার ফলে কি হবে? হার্ট ফেলিয়ার হওয়ার কারণে বেসিক্যালি হার্ট আর কাজ করতে পারছে না। তার ফলে একদিক থেকে হার্ট যেমন আমাদের শরীর থেকে রক্ত নিচ্ছিল শিরার মাধ্যমে, আর ধমনির মাধ্যমে বা আটারির মাধ্যমে রক্ত পাঠাচ্ছিল, সেটা হ্যাম্পার হবে। তো হ্যাম্পার হওয়ার কারণে যেহেতু রক্ত নিতে পারছে না শিরার মাধ্যমে, ফলে শিরাতে রক্ত জমে থাকবে এবং তার এফেক্ট আমরা দেখতে পাবো। অর্থাৎ আস্তে আস্তে পা ফুলতে শুরু করবে, তারপরে পেট ফুলে যেতে পারে,
তারপরে কিছু খাচ্ছি সেটা ঠিকঠাক করে হজম হচ্ছে না, এই জিনিসটা দেখা যেতে পারে। তার কারণ হচ্ছে যে আমাদের শরীরে যে খাদ্যনালী আছে সেই খাদ্যনালী থেকেও রক্ত হার্টে আসে, সেটাও আসা বন্ধ হয়েছে। ফলে সেখানে রক্ত জমে গেছে এবং কিছু অ্যাবজর্পশন হচ্ছে না, যা খাচ্ছি সবটাই ওখানে থেকে যাচ্ছে। কারণ রক্ত তো, ওখানকার রক্ত তো আর হার্টে আসছে না, ফলে ওখানকার জিনিসপত্র নিয়ে হার্টে আসতে পারছে না। ফলে যা অ্যাবজর্পশনও কমে যাবে, ফলে শরীরের নিউট্রিশন কমে যাবে, রোগা হয়ে যাওয়ার একটা চান্স দেখা মানে রয়েছে, যেহেতু হার্টের যে নিউট্রিশন, মানে শরীর নিউট্রিশন পাচ্ছে না, কারণ কিছু অ্যাবজর্পশনই তো হচ্ছে না। তারপরে আর একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে লিভারটা একটু বড় হতে পারে, তার কারণে ডান দিকে একটা হেভিনেস ফিল হতে পারে। স্প্লিনটা বড় হতে পারে, সেই কারণে বাঁ দিকে একটুখানি হেভিনেস ফিল হতে পারে। তো এইসব জিনিস হতে পারে। আর যদি হার্ট, এটা তো হার্ট রক্ত নিতে পারছে না বলে প্রবলেম, এবার যদি হার্ট রক্ত দিতে না পারে তাহলে কি প্রবলেম হবে? দিতে না পারলে কোনো অর্গানে ব্লাড যাবে না। তো বেসিক্যালি ব্রেনে কম ব্লাড যাচ্ছে, লাংসে কম ব্লাড যাচ্ছে, তারপরে কিডনিতে কম ব্লাড যাচ্ছে। তো সেই কারণে সেই সব অর্গানের যা কাজ, সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে হ্যাম্পার হতে শুরু করে। এবারে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা অনেকে আমরা জানি না, মানে অনেক আহ, মানুষেরা জানেন না। আমি বলি একটুখানি। আমাদের অনেক সময় শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট জিনিসটা শুনলেই আমাদের প্রথমেই মনে হয় যে যার শ্বাসকষ্ট হয়েছে সে হয়তো প্রচুর পরিমাণে বিড়ি সিগারেট খেত, তার মানে তার লাংসে কোনো প্রবলেম। কিন্তু ঘটনাটা হচ্ছে আনফরচুনেটলি লাংসে প্রবলেম হলেই শ্বাসকষ্ট হবে তা নয়। শরীরে অনেক অর্গানে সমস্যা হলে শ্বাসকষ্ট হতে পারে, এবং তার মধ্যে একটা কারণ হচ্ছে হার্ট। হার্ট যখন ফেল করে যাচ্ছে, তো আচ্ছা হার্টের কাজটা একটুখানি বলি। হার্ট আমাদের সারা শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত, মানে অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিচ্ছে, এবং তারপরে সেই রক্তটাকে হার্ট পাঠাচ্ছে লাংসে, এবং লাংসে গিয়ে সেই রক্তটা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, এবং বাতাস থেকে নেওয়া অক্সিজেন সেই রক্তের মধ্যে ঢুকছে, এবং সেই রক্তটা তারপরে আবার হার্টে ফিরে আসছে, এবং হার্ট থেকে আবার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। এইভাবে সাইকেলটা চলে। ঘটনা হচ্ছে এই যে লাংসে ব্লাডটা যাচ্ছে, হার্ট যে লাংসে ব্লাডটা পাঠালো এবং লাংস থেকে যে ফিরে আসছে, হার্টের যদি ব্লাড নেওয়ার ক্ষমতা না থাকে, যেটা আমি একটু আগেই বললাম, যে হাত পা ফুলে মানে পা ফুলে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, স্প্লিন ফুলে যাওয়ার জন্য বাঁ দিকে হেভিনেস, লিভার ফুলে যাওয়ার জন্য ডান দিকে হেভিনেস, এই যে বা খাবার ঠিকঠাক করে অ্যাবজর্পশন হচ্ছে না, এই যে এফেক্ট গুলোর কথা আমি বললাম, তো লাংস থেকেও তো রক্ত নিতে পারবেন, লাংস থেকেও তো হার্টে আসছে রক্ত, সেটা হার্ট নিতে পারছে না। সেই কারণে আহ, যখন লাংস যখন পাঠাচ্ছে, নিতে পারছে না বলে লাংসের রক্তের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং লাংসে সেই কারণে ঠিক করে বেসিক্যালি যে অক্সিজেন আমরা যেটা শ্বাস নিচ্ছি সেটা লাংসে গিয়ে রক্তের মধ্যে ঠিক করে ঢুকতে পারছে। সেই কারণে আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা সবসময় কম থাকছে, এবং আমাদের একটা শ্বাসকষ্ট বেসিক্যালি ওইটা থেকেই, ওই রক্ত লাংসে বেশি জমে থাকার কারণে একটা শ্বাসকষ্ট বেশি হচ্ছে। তো শ্বাসকষ্ট একটা ফিচার কিন্তু হার্ট ফেলিয়ারের আসবে, তবে প্রথম দিকে নয়, অনেক পরের দিকে আসবে। সেকেন্ড হচ্ছে রাতের বেলা দেখা যেতে পারে যে যদি চিত হয়ে শুয়ে থাকে তাহলে শ্বাসকষ্ট হচ্ছে। তবে যদি মানে একটুখানি উঠে মাথার নিচে বালিশ দিয়ে যদি শোয়, সেই ক্ষেত্রে শ্বাসকষ্টটা একটু কম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আর তার আর কি আসতে পারে হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে বেসিক্যালি, আর বাকিগুলো বলেছি আমি, যে পা হাত পা ফুলে যাওয়ার ওই এফেক্ট গুলো, ওগুলো আছেই। আচ্ছা আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে অনেক সময় কফ হতে পারে, কফ উঠছে রাতের বেলা, কফ উঠছে, দিনেও উঠছে, ঠিক আছে রাতেরটা একটু বেশি ইম্পর্টেন্ট, রাতে উঠছে, কফ উঠছে, আর সেই কফটা যখন বেরোচ্ছে তার মধ্যে যেন একটু লাল লাল ভাব, মানে লালচে কফ আসতে পারে। এই ফিচার্স গুলো হার্ট ফেলিয়ারে দেখতে পাওয়া। এছাড়া যেহেতু ব্রেনে ব্লাড যাচ্ছে না, তার ফলে মেন্টাল কন্ডিশনটাও একটুখানি খারাপ হয়ে গেছে। তার যেহেতু কিডনিতে ব্লাড যাচ্ছে না, ফলে ইউরিনের একটা মানে চেঞ্জ আসছে, ইউরিনেশনটা একটুখানি চেঞ্জ হচ্ছে। এই জিনিসগুলো এফেক্ট দেখা যেতে পারে হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে। আর যখন হার্ট ফেলিয়ার আস্তে আস্তে হতে থাকে, তখন অ্যাকচুয়ালি হার্ট ট্রান্সপ্ল্যান্টের কথা চিন্তা করা হয়। জাস্ট লাইক যখন কিডনি ফেলিয়ার হয় তখন কিডনি ট্রান্সপ্ল্যান্টের কথা চিন্তা করা হয়।
আর এরপরে আসছি যেটাতে, সেটা হচ্ছে হার্টের থার্ড পার্ট। আমি বলেছিলাম হার্ট একটা মাসেলের মতো কাজ কাজ করে। তো হার্টে নিশ্চয়ই তার মানে কিছু স্নায়ুবিক নিয়ন্ত্রণ থাকে হার্টের ওপরে। তো সেই স্নায়ুবিক যে নিয়ন্ত্রণগুলো থাকে হার্টের, সেগুলো কি না, সেগুলো হচ্ছে বেসিক্যালি নাম আছে তার, তার নাম হচ্ছে এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড, বা এভি নোড, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, যাই হোক না কেন, কিছু স্নায়ুবিক নিয়ন্ত্রণ সেগুলো খারাপ হতে পারে। এবং সেগুলো যখন খারাপ হয়, সেই স্নায়ুগুলোর যে খারাপ হয়ে যাচ্ছে হার্টের যে নিয়ন্ত্রণটা, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা, তখন সেই মানে এবং যে ইলেকট্রিক্যাল যে অ্যাক্টিভিটিটা আছে সেটার না একটা পাথ আছে, একটা নির্দিষ্ট রাস্তা ধরে হার্টে এই ইলেকট্রিক্যাল কারেন্টটা মাসেলের বিভিন্ন অংশে যায়, মানে হার্টের বিভিন্ন অংশে যায়। তো এবার এই যে পাথটা, এই যে পথটা ধরে যাচ্ছে কারেন্টটা বিভিন্ন অংশে, সেই পথটার একটা না প্রবলেম হয়। কি প্রবলেম হয় না, সেই পথটাতে কোনো কারণে ব্লক হয়ে যায়, সেই পথটা দিয়ে কারেন্টটা যেতে পারে না, যেটাকে বলা হচ্ছে হার্ট ব্লক। ঠিক আছে? তো এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা হার্টের মধ্যে যে কারেন্টের মানে ব্যাপারটা, সেটা ব্লক হওয়ার কারণে হার্ট ব্লক বলছে। তো তিনটে টার্ম আজকে ক্লিয়ার হয়ে গেল, যে হার্ট ব্লক, হার্ট ফেলিয়ার আর হার্ট অ্যাটাক টোটালি ডিফারেন্ট জিনিস। হার্ট ব্লক বললে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কথা চিন্তা করতে হবে, হার্ট অ্যাটাক বললে হার্টে ব্লাড সাপ্লাই হচ্ছে না, সেটা খুব সহজে প্রিভেন্ট করা যায়, সেই কারণে সেটার কথা আসবে পরে আজকের ভিডিওতে। আর যদি আমরা হার্ট ফেলিওরের কথা বলি, তার মানে হার্টের কাজ করা বন্ধ হয়ে গেছে। তো এবারে আসি, যে হার্ট ব্লকটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এটা বোঝা আর একটা উপায় কি, হার্ট ব্লকের ট্রিটমেন্ট হচ্ছে মানে অনেক ট্রিটমেন্ট আছে, বাট আলটিমেট যদি সব মানে একদম শেষের কন্ডিশনে গেলে তখন স্পেস মেকার বসাতে হবে। পেস মেকার যখন বসাতে হবে, পেস মেকারের কি থাকে, ব্যাটারি থাকে, আর তার সাথে ওটা কারেন্ট সাপ্লাই করে হার্ট। তো সেই কারণে এই যে পেস মেকারটা বসানো হলো হার্টে, সেটা যেহেতু কারেন্ট সাপ্লাই করছে, বোঝাই যাচ্ছে যে সেটার কাজ তাহলে হার্টের এই যে মানে স্নায়ুর যে পার্টটা বা হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সেটা রয়েছে, কারণ পেসমেকার দিয়ে হার্ট ভালো কাজ করছে। এর আর একটা এক্সাম্পল হচ্ছে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে সেটা বোঝার, সেটা কি না, অনেক সময় আমরা দেখেছি যে সিনেমাতে দেখানো হয়, যখন কোনো পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, তখন দুটো হচ্ছে গিয়ে মানে ইস্তারির মতো জিনিস, সেটা সেই দুটোকে পেশেন্টের বুকের ওপর বসানো হয়। সেটা অ্যাকচুয়ালি হার্ট মানে হার্টের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, কারেন্ট পাঠানো, যাতে হার্ট আবার তার কাজ শুরু করে। তো সেই কারণে করা হয় এটা পেশেন্টকে বাঁচানোর জন্য। আচ্ছা, এরপরে আসা যাক হার্টের আরো কয়েকটা প্রবলেম। একটা ইম্পর্টেন্ট প্রবলেম আছে, সেটা কি না, ধরা যাক এটা একটা একটা বাচ্চার ক্ষেত্রে হতে পারে। ধরা যাক কোনো একটা স্কুলে যাচ্ছে এমন কোনো ছেলে, বা কম বয়সী কোনো বাচ্চা, বা উম, যার কম বয়সটা কম, যাই হোক না কেন, তার গলায় একটা ইনফেকশন, ঠিক আছে, গলা কাশি হয়েছে, ইনফেকশন, এবং তারপরে সেই ইনফেকশনটা কিছুদিন পর ঠিক হয়ে গেছে। কিন্তু তার বেশ কিছুদিন পরে সেই ইনফেকশনটা যে ব্যাকটেরিয়াটা করেছিল, অর্থাৎ স্ট্রেপ্টোকক্কাস, সেটার কিছু মানে সেটার নিজেরই কিছু, সেই যে ব্যাকটেরিয়াটা ইনফেকশনটা করেছে, সেই ব্যাকটেরিয়াটার জন্য সেই পেশেন্টের শরীরে কিছু একটা পরিবর্তন এসেছে, যেটা অ্যাকচুয়ালি মানে সেই ব্যাকটেরিয়াটাকে মারার জন্য পেশেন্টের শরীরে কিছু পরিবর্তন এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই পরিবর্তনগুলো পেশেন্টের হার্টকেই টার্গেট করে নিয়েছে। তার ফলে হার্টেরই কিছু ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিগুলো অ্যাকচুয়ালি যেটা নাম দেওয়া হয়েছে এই ক্ষতিগুলোর, তাকে আমরা বলছি ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের জন্য পেশেন্টের হার্টে কিন্তু মানে আফটার সার্টেন টাইম সেখানে ফেলিয়ারের চান্স আসতে পারে। মানে হার্টে কিছু ভালভ আছে, সেটা জেনে কোনো কাজ নেই, কিন্তু আছে। সেটার জন্য এই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস আসতে পারে। তো এইরকম টাইপের যদি কোনো গলায় কোনো ইনফেকশন বা কিছু হয়ে থাকে, তার জন্য কিন্তু বাড়িতে ঠিক আছে, বাড়িতে ট্রিটমেন্ট করা যেতে পারে, বাড়িতে আহ, গরম মানে বাষ্প নেওয়া যেতে পারে, তারপরে ঠান্ডা খাবার থেকে কিছুদিন বন্ধ রাখা যেতে পারে, গরম খাবার খাওয়া যেতে পারে, ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। কিন্তু তার সাথে ডাক্তারকে একবার দেখিয়ে নেওয়াটা ভালো। কারণ অনেক সময় হয়তো এই মানে হার্টের এই কমপ্লিকেশনটা, ওই কম বয়সে যদি এই কমপ্লিকেশনটা হয়, তখন আবার সেই হার্ট ভালভ চেঞ্জ করতে হবে, তখন আরো বড় কমপ্লিকেশন আসবে, জীবনে অনেক প্রবলেম আসবে তারপরে হার্ট নিয়ে। তার থেকে বেটার ডাক্তারকে দেখিয়ে নিয়ে এর একটা ট্রিটমেন্ট হয় পেনিসিলিনের ইনজেকশন,
আর সেটা নিলে এটা হবে না। তো সেই জিনিসটা করে নিলেই ভালো, তাহলে আর কোনো অসুবিধা নেই, হার্টে কোনো সমস্যা আসবে না। এছাড়া আর হার্ট রিলেটেড যেটা আমার বলার, সেটা হচ্ছে যে হার্ট মানে আমাদের বুকের ভেতরে রয়েছে। তো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে বুকে ব্যথা হলে আমাদের আহ, একটা জিনিস আমাদের করা স্বভাব আছে কি না, এইরকম ধরো যাক বুকে ব্যথা হয়েছে, আমরা এরকম ভাবে এরকম বুকের মধ্যে একটুখানি মেরে নিলাম 2-3 বার, ব্যথাটা কমে গেল, ঠিক আছে, ভাবলাম কোনো অসুবিধা নেই। আবার পরের দিন হলো, আবার 2-3 বার মেরে নিলাম, ব্যথা কমে গেল, অসুবিধা নেই। এভাবে চলতে থাকে, তো আমরা হার্ট জিনিসটাকে নেগলেক্ট করতে থাকি, সেটা যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে ফার্স্ট। সেকেন্ড, যদি আমাদের মানে কথার কথা বলছি, ধরা যাক আমরা একটা জিমে গেছি, জিমে গিয়ে পুশ আপস করছি, তখনও বুকে ব্যথা হবে, হবে তো, কিন্তু আমরা ভাবছি যে না এটা তো হার্ট রিলেটেড সমস্যা হয়ে গেছে। তো সেটাকে একটু মনে রাখতে হবে, কারণ অনেক সময় কি হয়, ডাক্তার ভাবতে শুরু করেন যে এ কি বুকে ব্যথা বলছে কিন্তু বুকে ব্যথা তো নেই এখন পেশেন্টের। তো মানে বুকে ব্যথা বলছে কিন্তু হার্টে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না, তখন ডাক্তারের অন্যরকম চিন্তা হতে পারে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখা দরকার যে আমাদের অনেক কাজের জন্য বুকে ব্যথা হতে পারে, আসতে পারে বুকে ব্যথা, অনেক সময় ইনজুরির জন্য বুকে ব্যথা হতে পারে। তো বুকে ব্যথাটা ইম্পর্টেন্ট সেটা সম্বন্ধে, তবে কেন বুকে ব্যথা হচ্ছে সেটাও একটু ভাবা দরকার, যে আমি কি বুকে ব্যথার মধ্যে কোনো কাজ করেছি আদেও যেটার জন্য বুকে ব্যথা হচ্ছে। আর সবকিছুর সলিউশনটাকে হচ্ছে কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গ্যাস ভাবার কোনো কারণ নেই। কারণ আহ, মানে গ্যাস্ট্রোলজি মানে গ্যাস বলে তো কোনো জিনিস হয় না অ্যাকচুয়ালি। তো মানে যেটা হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস হতে পারে, বা পেটে কোনো ইনফেকশন হয়েছে বা অ্যাকচুয়াল গ্যাস রয়েছে, তবে সেটা তো গ্যাস হিসেবে বেরোতে হবে বাইরে, তবে তো সেটা আমরা গ্যাস বলবো, তা না হলে গ্যাস বলা যাবে না। তো সব ব্যথাকে গ্যাসের ব্যথা ভাবার কোনো কারণ নেই। বুকে ব্যথা হলে ডাক্তারের সাথে কনসাল্ট অবভিয়াসলি করা উচিত, আর বেশি বয়স হলে তো করা উচিত। আর এরপরে দুটো জিনিস থাকে বাকি। একটা হচ্ছে এই যে আমি বললাম হার্ট অ্যাটাক, অর্থাৎ আর্টারিতে ব্লক ছিল সেই কারণে হার্টে সমস্যা হয়েছে। তো সেটার একটা একটু অন্যরকম ব্যাপার আছে। অন্যরকম ব্যাপার মানে কি, মানে আর্টারিতে ব্লক হয়েছে, হার্টের মাসেলে কিছু সমস্যা হয়েছে, নেক্রোজ মানে হার্টের মাসেল পচে গেছে, ব্যথা হওয়ার কথা, কিন্তু পেশেন্ট বুঝতে পারছে না। এখন ঘটনা হচ্ছে কেন, এবারে যে কোনো রকম ব্যথার পেছনেই একটা জিনিস থাকে, সেটা হচ্ছে স্নায়ু। স্নায়ু যদি সেই ব্যথার কারণটাকে ফিল করতে না পারে নিজে, তাহলে কিন্তু ব্যথাটা সে মানে দেখাবে না, যে মানে সে পেশেন্টের ব্যথা হবে না। তো দ্যাটস ওয়াই স্নায়ু অনেক সময় কি হয়, মানে সেন্স করতে পারে না যে ওখানে হার্টের মাসেল পচে গেছে, বা হার্টের মাসেলে ব্লাড সাপ্লাই ঠিকঠাক করে হচ্ছে না। কখন হয় সেটা, সেটার একটা অন্যতম ইম্পর্টেন্ট কারণ ডায়াবেটিস। আমাদের ডায়াবেটিসের ভিডিওটাতে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির কথা বলা হয়েছিল। তো ডায়াবেটিক নিউরোপ্যাথির কথা বলা হয়েছিল। ডায়াবেটিক নিউরোপ্যাথিতে বেসিক্যালি কিছু নার্ভ ড্যামেজ হয়েছে। এবার ঘটনা হচ্ছে কোন না, যে নার্ভ গুলো ড্যামেজ হয়, সেই নার্ভ ড্যামেজ হওয়ার কারণে আমাদের শরীরে একটা ইম্পর্টেন্ট জিনিস মানে যখন আমাদের শরীরে কোনো স্ট্রেস আসে সেটা বেরোয়, তার নাম হচ্ছে অ্যাড্রেনালিন। সবাই জানি আমরা অ্যাড্রেনালিনের কথা। অ্যাড্রেনালিন বেরোয়, অ্যাড্রেনালিন বেসিক্যালি যখন কোনো স্ট্রেস হয় শরীরের উপর, কোনো রকম মানে কোনো রকম কাটাছেঁড়া হচ্ছে বা শরীরে যদি কোনো ট্রমা হচ্ছে, তখন অ্যাড্রেনালিন আসে। সেই অ্যাড্রেনালিন জিনিসটা এই মানে নার্ভ দ্বারা চালিত হয়, মানে নার্ভ অ্যাড্রেনালিনকে বেরোতে সাহায্য মানে মানে কি বলবো আদেশ করে, বা নার্ভের কারণে বেরোয়, নার্ভ সিগন্যালের কারণে বেরোয়। তো ডায়াবেটিসের সময় নার্ভ ড্যামেজ হয়ে গেল, অ্যাড্রেনালিন বেরোচ্ছে না, তার ফলে কি হচ্ছে, এই যে হার্টে যে মানে এফেক্ট হয়েছে ব্লাড সাপ্লাই না হওয়ার কারণে, সেটা এই অ্যাড্রেনালিন না থাকার কারণে তার সিমটমস গুলো বাইরে আসছে না, অর্থাৎ ঘেমে যাওয়া, ধরা যাক এমনি বসে থেকে ঘেমে যাচ্ছে, তারপরে পেশেন্টের ব্যথা হচ্ছে প্রচন্ড, পেশেন্টের টেনশন হচ্ছে, মনের মধ্যে একটা কনফিউশন আসছে, হাত পা মানে হাত পা চামড়া ঠান্ডা হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু পেশেন্টের এমনিতে হয় না। আচ্ছা, এর সাথে আরেকটা যেটা বিষয় যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেক সময় পেশেন্টের বুকে ব্যথা হয়, কিন্তু সব সময় নয়, স্ট্রেসের কারণে, যেটা স্টেবল অ্যানজাইনাতে আমি বলেছি। এবার যখন ডাক্তারের কাছে যায় পেশেন্ট, তখন পেশেন্ট ডাক্তার পেশেন্টকে বলে যে আপনি এখানে কিছু ট্রেডমিলের উপর দৌড়ান, বা কিছুক্ষণ স্কিপিং করুন, বা কিছুক্ষণ উঠবোস করুন, ঠিক আছে।
তারপরে পেশেন্টের ইয়ে মাপা হয়, মানে বেসিক্যালি ওই হার্ট চেক করা হয়। তখন হার্টে ব্যথা হতে পারে। তো সেটাকে অ্যাকচুয়ালি বলছে কি না, এক্সপেরিমেন্টের জন্য এই যে জিনিসটা করা হচ্ছে, ট্রেডমিল টেস্ট, ট্রেডমিলের উপর দৌড়ানো হয়, ট্রেডমিল টেস্ট করে ডাক্তাররা বোঝার চেষ্টা করেন যে এই যে পেশেন্টের শরীরে হার্টে ব্যথাটা বললো পেশেন্ট, সেটা কি আদৌ আছে নাকি সেটা ওই সময়ের জন্যই হয়েছিল। এছাড়া আরো কিছু জিনিস আছে, লাইক অনেক সময় হার্টের মধ্যে যে ইনফেকশনটা হচ্ছে, মানে হার্টের মধ্যে যে ব্লাডের সাপ্লাই বন্ধ হচ্ছে, সেটা সব সময়ের জন্য হয় না, কিছু সময়ের জন্য হয়, অল্প অল্প সময়ের জন্য হচ্ছে, তারপর আবার খুলে গিয়ে ঠিক হয়ে যাচ্ছে। বা এই যে বললাম হার্টে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কথা, মানে অর্থাৎ ওই স্নায়ু কিছু নিয়ন্ত্রণ, সেটা মানে সবসময় ঠিক আছে, বাট 24 ঘন্টার মধ্যে মাঝে মাঝে সেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে যেতে পারে, মানে কাজ করছে না। সেই কারণে হার্টে সেই সময় এফেক্ট হচ্ছে। তো সেই জিনিসটাকে মাপার জন্য 24 ঘন্টা ধরেই ইসিজি করা যেত। 24 ঘন্টা যে 24 ঘন্টা যে এই যে ইসিজি করা হয়, ইসিজি সম্বন্ধে আমরা সবাই জানি, একটা এরকম টাইপের স্ট্রিপ থাকে, গোলাপি কালারের বা হলুদ বা কমলা কালারের। সেই স্ট্রিপের মধ্যে এরকম কালো 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 কিছু যেন উঠে 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 রয়েছে, ইসিজি বলে সেটাকে। তো সেই ইসিজিটা করা হয় 24 ঘন্টা ধরে, মনিটর করা হয়। কারণ একটা টাইমে মনিটর করলে সেই সময় সেই হার্টের প্রবলেম গুলো ধরা নাও যেতে পারে। ইসিজিতে যদি 24 ঘন্টা ধরে আমরা মনিটর করি, তাহলে সেই হার্টের যে প্রবলেম হয়েছিল সেই প্রবলেম গুলো আমরা বুঝতে পারবো। সেটাকে হলটার মনিটর। তো সেই হলটার মনিটর 24 ঘন্টা লাগিয়ে পেশেন্টকে নর্মাল লাইফের কাজ করতে বলা হয়, বা হসপিটালে বেডে ভর্তি রাখা হয়, তারপরে দেখা হয় যে কোনো চেঞ্জ হলো। আর একটা বিষয় এখানে আমি উল্লেখ করতে চাই হার্টের বিষয়, যে আহ, এই যে মানে হার্ট জিনিসটা তার তিনটে ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশন গুলোর মধ্যে একটা হচ্ছে ইসিজি ইনভেস্টিগেশন, মানে কি হার্টে কি প্রবলেম হচ্ছে জানার জন্য পরীক্ষা। তার মধ্যে একটা হচ্ছে ইসিজি, একটা হচ্ছে মানে হার্টে কিছু ইকোকার্ডিওগ্রাফি। ইকোকার্ডিওগ্রাফি মানে একটা আলট্রাসোনোগ্রাফির মতো। আলট্রাসোনোগ্রাফিটা আমরা সবাই জানি, কারণ আলট্রাসোনোগ্রাফি জানার কারণ হচ্ছে মানে প্রেগনেন্সির সাথে আমরা কম বেশি সবাই রিলেটেড, ঠিক আছে? তো সেই কারণে আলট্রাসোনোগ্রাফিটা আমরা সবাই জানি, মানে না জানলেও জিনিসটা যে কিরকম ভাবে হয় সেটা বুঝতে পারি। তো সেই আলট্রাসোনোগ্রাফি আছে, এছাড়াও এখনকার দিনে এমআরআই আছে, সিটি স্ক্যান আছে। সেই জিনিসগুলোও কিন্তু হার্টে করা হয়, মানে হার্টের বিভিন্ন রোগ নির্ণয়ের ক্ষেত্রে করা যেতে পারে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা অ্যাকচুয়ালি বলা দরকার হয়, কিন্তু তোমরা বুঝতে পারবে কিনা আমি সেটা জানি না, তবু বলছি। সেটা হচ্ছে অ্যাওর্টিক ডাইসেকশন। আচ্ছা, অ্যাওর্টিক ডাইসেকশন বলার আগে আমি একটা নিঃশ্বাস ছাড়লাম এই কারণে, কারণ এটা হচ্ছে সেই রোগ যেটা যদি কোনোভাবে মানে ডায়াগনোসিস থেকে মিস হয়ে যায়, যদি আমরা সেটাকে আমরা যদি বুঝতে না পারি, যে মানে আপনারা যারা তোমরা যদি কোনো পেশেন্টকে বুকে ব্যথা নিয়ে নিয়ে এসেছো, আমরা যদি সেটা বুঝতে না পারি, তাহলে কিন্তু পেশেন্ট মারা যাবে, গ্যারেন্টি, একদম গ্যারেন্টি। সুতরাং এখানে পেশেন্টের হিস্ট্রি আর তার সাথে যারা মেডিকেল পার্সোনেল রয়েছে তাদের ইন্টেলিজেন্স এবং তাদের স্কিলের ওপর এটা অনেক খুব মানে বড়ভাবে ডিপেন্ড করে। এবং এইটার জন্যই বারবার করে আমি এটা লাস্টে রেখেছি এবং ইম্পর্টেন্ট বলে ভালো করে মেনশন করছি। এটা হচ্ছে অ্যাওর্টিক ডাইসেকশন। বুঝতে পারবে কিনা জানি না, আমি চেষ্টা করছি ভালো করে বোঝার। তো আমি বলেছিলাম যে শরীর থেকে হার্ট রক্ত নেয়, রক্ত হার্ট লাংসে পাঠায়, লাংস থেকে রক্ত হার্টে আসে, হার্ট থেকে সারা শরীরে চলে যায়। লাস্ট স্টেপটা, অর্থাৎ যেখানে হার্ট থেকে রক্ত সারা শরীরে যায়, সেটা যে আর্টারির মাধ্যমে যায় তার নাম হচ্ছে অ্যাওর্টা। তো এইটারই ডাইসেকশন। ডাইসেকশন হয় মানে কি, অ্যাওর্টা তো একটা পাইপের মতো। তো কি হয়, ধরা যাক পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছিল, এবারে পাইপের দেওয়ালে একটা ফাটল হয়েছে। ফাটল হওয়ার ফলে পাইপের দেওয়ালটা দুটো, মানে একটা দেওয়াল ছিল এরকম, সেই একটা দেওয়াল এরকম ভাবে না, মানে একটা দেওয়ালটা পুরোটা ছিল, এবার দেওয়ালের এরকম ভাবে একটুখানি ভাগ হয়ে গেছে দেওয়ালের। এবং সেই যে দেওয়ালের একটা অংশ একটুখানি ভাগ হয়েছে, তার মধ্যে দিয়ে রক্তটা ঢুকে গেছে। তার ফলে কি হলো, দেওয়ালের মানে একটা দেওয়ালেরই দুটো লেয়ার, তার মধ্যে রক্ত চলে গেছে। তার ফলে কি হতে পারে, সেই রক্তটা কিন্তু আহ, ওই জায়গাটাকে উইক করে দেবে, কারণ দেয়ালটা একটা মোটা দেয়াল ছিল, সেটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তার মধ্যে রক্ত ঢুকে গেছে, তার ফলে সেখান থেকে সেটা ফেটে বেরিয়ে যাওয়ার চান্স আছে। হাইপার টেনশন অবভিয়াসলি এর একটা কারণ। আর হাইপার টেনশনের সময় বা যে কোনো জায়গায় যেখানে হার্টকে বেশি পরিমাণে বেশি ফোর্স দিয়ে রক্ত বের করতে হয়, তখন এই জিনিসটা দেখা যায়।
তো হার্ট থেকে যে আর্টারিটা নিয়ে যাচ্ছে তার নাম হচ্ছে অ্যাওর্টা। তো সেই অ্যাওর্টা একদম গোড়ায়, মানে যেখানে হার্ট থেকে রক্তটা জাস্ট নিয়ে বেরোবে, সেই জায়গায় এই মানে বেসিক্যালি কি হয়, হার্ট থেকে নিয়ে বেরোনোর কথা, তাই আমি একটু ছবিটা আবার দেখাই। তো তোমরা দেখতে পাবে এই যে, যদি এটা যদি আমাদের ছবিটা যদি হয় হার্টের, সরি, হ্যাঁ, এই যদি আমাদের ছবিটা যদি হয় হার্টের, তো তাহলে এইখানে দেখো একটা আমি গোল এঁকেছি, এই যে গোলটা এঁকেছি এখানে। তো এই যে গোলটা রয়েছে, এই গোলটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাওটা, ঠিক আছে? তো সেই অ্যাওটার যে গোড়াটা রয়েছে, যেখান থেকে হার্ট থেকে জাস্ট বেরোচ্ছে, সেই জায়গাটাতে কি হয়, বেসিক্যালি ওখানে এই ঘটনাটা ঘটে যে দেওয়ালটা দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং তার মধ্যে রক্ত চলে আসে। খুব ভয়ানক ডিজিজ এটা। এটাতে সিমটমটা কি হয়, বুকে ব্যথার নেচারটা আমি এখানে বলছি। এখানে বেসিক্যালি পেশেন্টের সবার প্রথমে একটা খুব স্ট্যাবিং পেন, মানে বুকের মধ্যে চাকু বসিয়ে দিই সেরকম একটা ব্যথা অনুভব হবে যখন দেওয়ালটা দুটো ভাগ হয়ে রক্তটা ঢোকা শুরু হলো। তারপরে কি হবে, তারপরে সেই পেশেন্টের যখন ঢুকে গেল তখন আস্তে আস্তে সেই ব্যথাটা কমে আসবে, কিন্তু একটা চাপা ডাল ব্যথা হবে। মানে প্রথমে একটা শার্প পেন, মানে খুব হাই উচ্চ তীব্রতার একটা ব্যথা, তারপরে একটা চাপা ব্যথা। এই জিনিসটা হচ্ছে এর মেন ফিচার। কিন্তু যদি এটা এক মানে মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়, অর্থাৎ যেখানে আমরা যেটাকে অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক বলছি, সেখানে কিন্তু জিনিসটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ওই প্রচন্ড পরিমাণ ব্যথাটাই থাকবে, ওটা কমবে না। আর যদি আমরা ওটাই মানে স্টেবল অ্যানজাইনা অর্থাৎ অ্যানজাইনা বলি, বা যদি শুধু বুকে ব্যথা বলি, তাহলে কিন্তু প্রথম থেকে শেষ অবধি ব্যথাটা কম থাকবে, যতক্ষণ না পর্যন্ত কমে আসছে ততক্ষণ পর্যন্ত ব্যথাটা চাপা ব্যথা থাকে। তো তিনটে ক্যারেক্টার বুঝতে পারলে, একটাতে চাপা ব্যথা, একটাতে চাপা ব্যথা, একটাতে হচ্ছে গিয়ে বেসিক্যালি মানে প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে, একটাতে প্রচন্ড পরিমাণে ব্যথা হওয়ার পরে কমে যাচ্ছে। এই প্রচন্ড পরিমাণে ব্যথা হয়ে কমে যাচ্ছে এই জিনিসটাকে অ্যাওর্টিক ডাইসেকশন বলে। এবং এটা খুব ভয়ানক, ওই জন্য বারবার করে মেনশন করছি, এটা যদি হয়, এরকম ফিলিং যদি হয়, তাহলে পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করাটা বেটার। কারণ আর পেশেন্টের বাড়ির লোক যেন এটা বারবার করে বলেন যে পেশেন্টের আগে একটা খুব ব্যথা হয়েছিল, তারপরে ব্যথাটা আস্তে 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 কমে গেছে। কারণ এটা হলে পেশেন্টকে বাঁচানো কিন্তু খুব মুশকিল। তখন কিন্তু হার্ট সার্জনকে মানে যেখানে কার্ডিয়াক ফেসিলিটি বেশি আছে সেখানে নিয়ে যাওয়াটাই বেটার, কারণ এটাতে অপারেশন করে পেশেন্টের হার্টের যে জায়গাটা অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছে সেটাকে ঠিক করতে হবে। তো এটা কিন্তু বেসিক্যালি একদম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হার্ট সার্জনেরই কাজ। সুতরাং এখানে কোনো রকম ইয়ে না করে, যেখানে হার্টের ফেসিলিটি বেটার সেখানে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাও তত বেটার। আর এছাড়া আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে এতগুলো ঘটনা আমি বললাম, এগুলোকে নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের লাইফস্টাইল এবং আমাদের কিছু ফ্যাক্টর। তো বেসিক্যালি এই ফ্যাক্টর গুলোকে দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলছি মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, একটাকে আমরা বলছি নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। তো যেটা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি, সেই মডিফাইবল রিস্ক ফ্যাক্টর গুলো কি কি? না, ধরা যাক যে, আচ্ছা আমরা কি আমাদের জেন্ডার, মানে আমি ছেলে বা যে মেয়ে, সে কি তার জেন্ডার চেঞ্জ করতে পারবে? এখনকার দিনে সেক্স চেঞ্জ অপারেশন আছে, সেটা বড় কথা নয়, কিন্তু বাট বাই নেচার চেঞ্জ করতে পারবে? পারবে না। সুতরাং এরকম কিছু নন মডিফাইবেল আছে, তাহলে আগে মডিফাইবেল গুলো দেখি। মডিফাইবেল এর মধ্যে একটা হচ্ছে ওবেসিটি, মানে ভুঁড়ি যাকে বলে, সোজা কথায় সেন্ট্রাল ওবেসিটি, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, ভুঁড়ি কমাতে হবে। অন্য কোথাও ফ্যাট জমছে কি না জমছে সেটা ম্যাটার করে না, কারণ যদি ভুঁড়ি কমে যায় তাহলে ওগুলোও কমে যাবে, এটা নেচার, বাই নেচার। কারণ আগে ভুঁড়িতেই জমে, তারপরে শরীরে অন্য অন্য জায়গায় ফ্যাট জমা শুরু হয়। দ্যাটস ওয়াই সবার আগে ভুঁড়ির ফ্যাটটাকে কমাতে হবে। দেন সেকেন্ড হচ্ছে হাইপার টেনশন, সেটাকেও কমানো কন্ট্রোলে রাখা মানে যেতে পারে। ব্লাড সুগার, ব্লাড কোলেস্টেরল, ফুড হ্যাবিটস, তার মধ্যে বেসিক্যালি নুনের পরিমাণ কমাতে হবে পার ডে 6 গ্রামের নিচে, মানে বেসিক্যালি 5 গ্রাম থেকে 6 গ্রাম নুন খেতে হবে। এবার এটা কি করে খাওয়া যায় 5 গ্রাম থেকে 6 গ্রাম নুন? সেটা খুব ডিফিকাল্ট। খুব ডিফিকাল্ট নয়, 5 গ্রাম থেকে 6 গ্রাম নুন খাওয়াটা খুব সহজ। কেন? ধরা যাক আমি আমি একদিনে 5 গ্রাম নুন খাবো, তাহলে আমি এক মাসে কতটা নুন খাবো? 150 গ্রাম নুন খাবো এক মাসে, তো 30 দিনে মাস হয়। তাহলে আমি একটা নুনের প্যাকেট কিনে আনলাম। এবারে খাবার মাপার মানে পরিমাপ করার যন্ত্র আছে, যেখানে অল্প পরিমাণেরও মেজারমেন্ট পাওয়া যায়। আর তার মধ্যে আমি 150 গ্রাম, তাই তো, হ্যাঁ, 150 গ্রাম মেজারমেন্ট করে নিলাম নুনের, নিয়ে একটা পাত্রে রেখে দিলাম।
দিয়ে আমার কাজ হচ্ছে ওই 150 গ্রাম দিয়ে সারা মাস চালানো, এভাবে করতে হবে। এবার কোনোদিন হয়তো নুন বেশি লাগতে পারে, কোনোদিন হয়তো নুন কম লাগতে পারে। দিয়ে আমাকে আমার টার্গেট হচ্ছে আমার 1 মাসের মধ্যে 150 গ্রামের বেশি আমি যাবো না। তাহলে কি হবে না, ব্লাড প্রেশারটা একটু কন্ট্রোলে থাকবে। আর এর সাথে ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, কিছু না পার ডে 20 মিনিটস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। মানে আমরা ভাবি যে অনেক টাইপের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়, করতে কি হবে অ্যাকচুয়ালি বেসিক্যালি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো করা যেতে পারে তার মধ্যে সবার ফার্স্টে হচ্ছে স্কিপিং। এবং আমি মনে করি স্কিপিং জিনিসটা সব থেকে মানে বেস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কারণ এটাতে শরীরের অনেক মাসেলের অ্যাক্টিভিটি একসাথে হতে পারে। স্কিপিং করা যেতে পারে। আর তার সাথে হচ্ছে, এবং স্কিপিং করাটা কেন বেটার, কারণ স্কিপিং আমরা একটা গোল সেট করতে পারি, মানে আমাদেরকে মানে 1 ঘন্টার মধ্যে মানে 10 মিনিট মানে 1 মিনিটের মধ্যে 100টা করতে হবে, এমন একটা গোল সেট করলাম। প্রথমে হয়তো 1 মিনিটের মধ্যে একটাই হবে না, তারপরে আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে 3টে 5টা 10টা তারপরে 100টা হবে। অ্যান্ড দেন আর কি অ্যাক্টিভিটি করা করা যেতে পারে, বেসিক্যালি ওয়েট লিফটিং যেগুলো সেগুলো বাদ দিয়ে, মানে আমি ফার্স্টে পুশ আপস করতে শুরু করে দিলাম, সেরকম অ্যাক্টিভিটি করার কোনো মানে হয় না যদি না আমি ফিট হয়ে থাকি। আর আর কি আছে তাহলে, আমাদের উঠবোস করা যেতে পারে। আর তাছাড়া রামদেব বাবার যে শুয়ে শুয়ে বাইসাইকেল চালানো সেটা করা যেতে পারে। এরকম আরো অনেক অ্যাক্টিভিটি আছে, আমি এগুলো বললাম বেসিক্যালি স্কিপিং, উঠবোস, তারপরে এখন জাম্পিং জ্যাক্স বলেও একটা অ্যাক্টিভিটি বেরিয়েছে যেখানে লাফাতে লাফাতে উপরে হাত জড়ো করতে হয়। এরকম করা যেতে পারে, এগুলো খুব ভালো অ্যাক্টিভিটি, ইজি অ্যাক্টিভিটি। এবং তার সাথে এগুলোতে গোল সেট করা যায়, গোল সেট করাটা খুব ইজি, মানে 1 মিনিটে আমি এতগুলো করবো, ফার্স্টে হয়তো 10টা হবে, তারপরে হয়তো 100টা হবে, তারপরে হয়তো বেড়ে 1000টা হবে। তো এরকম ভাবে গোল সেট করতে হয়, তাহলে কি হয় অ্যাক্টিভিটিটা হয়। অ্যান্ড পার ডে 20 মিনিট করে 5টা অ্যাক্টিভিটি আমি করলাম, প্রত্যেকটা অ্যাক্টিভিটি 4 মিনিট করে করলাম, বা 4টে অ্যাক্টিভিটি করলাম প্রত্যেকটা 5 5 মিনিট করে করলাম। মানে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেন আমি অ্যাক্টিভিটি করতে করতে হাঁপিয়ে যাই, তা না হলে হবে না। কিন্তু আমি যদি আমি অ্যাক্টিভিটি মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি কিন্তু হাঁপাচ্ছি না, তাহলে বুঝতে হবে হয় আমি বেশি ফিট অথবা আমার অ্যাক্টিভিটি কিছু হচ্ছেই না। তো হাঁপিয়ে যেতে হবে। আর তার সাথে হচ্ছে নুন কন্ট্রোলে রাখতে হবে, খাবার কন্ট্রোলে রাখতে হবে। খাবার মানে বেসিক্যালি তেল খাবারটা একটু কমাতে হবে, তার সাথে কার্বোহাইড্রেটটাকেও একটু কমানোর চেষ্টা করতে হবে, প্রোটিনটা একটু বেশি খেতে হবে। আর ফ্রুটস আর ভেজিটেবলস এগুলো বেশি লাগবে। এবার তেল সবাই জানে কোথা থেকে আসে, কার্বোহাইড্রেট মেন উৎস হচ্ছে ভাত, যেটা আমাদের বাঙালিদের পক্ষে কমানোটা খুব মুশকিল যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের নিজেদের খাবারের কন্ট্রোল নিজেরা করছি। কিন্তু সেটা করলে মানে অনেকে অনেক কিছু ভাবতে শুরু করবে, সেই জন্য ভাতের কন্ট্রোলটা করাটা খুব ট্যাক্টফুলি আর বুদ্ধিমান মানে বুদ্ধিমত্তার সাথে করা উচিত, যাতে ভাতটা কন্ট্রোল করা যায়। আর তার সাথে প্রোটিন বাড়ানোর জন্য ছোলা খাওয়া যেতে পারে, বা কাবলি ছোলা রয়েছে, বা মাংস খাওয়া যেতে পারে, চিকেন খাওয়া যেতে পারে। চিকেনটাকে বেসিক্যালি সেদ্ধ করে খাওয়াটা বেটার, যখন সেদ্ধ করব তখন চিকেনের মধ্যে যে ফ্যাটটা আছে সেটা ভেসে জলের মধ্যে চলে আসবে, মানে উপরের লেয়ারে চলে আসবে। এবার আমি কি করলাম, উপরের লেয়ারের তেলটা ফেলে দিলাম, তাহলে আমার চিকেনের ফ্যাটটাও চলে গেল, দিয়ে শুধু চিকেনটাকে খেলাম। দিয়ে ভেজিটেবল স্যুপ খাওয়া যেতে পারে, এগুলো শরীরের পক্ষে খুব হেলদি। আর তার সাথে স্ট্রেস কম নিতে হবে, তাহলে এই জিনিসগুলো চেঞ্জ হবে। আর টেনশন কম করতে হবে। আর তার সাথে আর কি ডাক্তারের সাথে রেগুলার, যদি শরীরে খারাপ হয়ে থাকে ডাক্তারের সাথে রেগুলার চেক আপে থাকতে হবে। যে ওষুধগুলো দেওয়া হয় ডাক্তার যেগুলো ওষুধগুলো দেন সেগুলোকে রেগুলার মেনটেন করতে হবে। এছাড়া আর যেটা বাকি থাকলো সেটা হচ্ছে নন মডিফাইবল। আচ্ছা, আর একটা জিনিস সেটা তো বাদই যাচ্ছে বারবার করে, সেটা হচ্ছে কি না, স্মোকিং। স্মোকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর, এবং সেটাকে কুইট করতে আমি বলবো না। কেন বলবো না, আমি এখানে একটা জিনিস বলি। আমেরিকাতে মানে বেসিক্যালি একটা ব্যাপার আছে কি না, আমেরিকাতে স্মোকিং এর যে বিজনেস, মানে চুরুট বানানো সিগারেট বানানো সেটা একটা বিজনেস, এবং ওখানে এই বিজনেসটা করার জন্য একটা খুব বড় মাপের জিনিস রয়েছে কি না, তোমাকে বলা হবে যে তুমি সিগারেট কেনো বা চুরুট কেনো, সেটা খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে মানে বছরের শেষে তুমি চাইলে তোমার শরীরে লাং ক্যান্সার টেস্ট করাতে হবে। অর্থাৎ কি, চুরুটের ব্যবসা বন্ধ হবে না, আমি বছরের শেষে চাইলে লাং ক্যান্সারটাকে টেস্ট করাতে পারি। এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে বা কোম্পানির তরফ থেকে সেই ফেসিলিটিটা হয়তো দেওয়া হয়। ওরা বলে যে তোমার যাই হোক হোক, কিন্তু আমার তো যায় আসে না কিছু, আমার ব্যবসাটাকে চালাতে হবে। তো সেই হিসাবেই বলতে চাই যে সিগারেট বা বিড়ি বা অ্যালকোহল যেগুলো এখানে রিস্ক ফ্যাক্টর, তো সেইগুলোকে কমাতে বলবো আমি, বন্ধ করতে বলার আমি কেউ নই। কারণ অ্যাকচুয়ালি আমি এটাও শুনেছি যে আহ, একজন লোকের গলায় ক্যান্সার হয়েছিল, তার গলা থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, দিয়ে এখানে একটা ফুটো করে দেওয়া হয়েছে যাতে সেখান থেকে সে শ্বাস নিতে পারে।
এবারে সেই লোক কি করেছে, ওখানে সিগারেট ধরে সিগারেট খাচ্ছে, এমনও দেখা গেছে। তো দ্যাটস ওয়াই যেটা ইম্পর্টেন্ট যে সিগারেট বন্ধ করার মানে বলার মতো আমি কেউ নেই। অ্যান্ড দ্য থার্ড থিং, যদি কেউ সিগারেট কেউ সুস্থ থাকতে পারে তাহলে সেটা তার ব্যাপার। এবার যদি আমরা একজন 70-75 বছরের লোক মানে ছেলেকে বা মেয়েকে যদি বলি যে সিগারেট খাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা তাকে বলার কেউ নেই, তার জীবন অলরেডি শেষের দিকেই চলে এসেছে, এবার সে তার লাইফের সাথে যা খুশি করতে পারে কিছু যায় আসে। বেসিক্যালি এই অ্যাডভাইস গুলো কাদের জন্য, যাদের লাইফে এখনো অনেক কিছু লাইফে এখনো অনেকটা পথ বাকি আছে, মানে 45-50 ইয়ার্স, এই বয়সের লোকেদের জন্যই বেসিক্যালি এই অ্যাডভাইস। যদি এই বয়সে একটা কিছু লাইফে হার্মফুল কিছু হলে সেখান থেকে তোমার উপর মানে আপনার উপর বা তোমার উপর ডিপেন্ডেন্ট যারা রয়েছে তাদের লাইফ অনেক প্রবলেম হয়। তো দ্যাটস ওয়াই তাদের ক্ষেত্রেই মানে এই অ্যাওয়ারনেস ভিডিওটা, কারণ হার্ট প্রবলেমটা খুব কম বয়সের লোকেদের কম হয়, বেশি অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি বেশি বয়সের লোকেদের ক্ষেত্রেই দেখা যায়। আর এরপরে ফাইনালি যে যে জিনিসটা আমি আসবো সেটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, অর্থাৎ কিছু হার্ট ডিজিজ আছে যেটা খুব ছোট বয়স থেকেই থাকে। তো সেটার মধ্যে কি না, হার্টে ফুটো কথাটা আমরা খুব শুনেছি, হার্টে ফুটো, তাই তো? এটা সম্বন্ধে আমরা সবাই খুব খুব কথা শুনেছি যে হার্টে ফুটো, হার্টে ফুটো, হার্টে ফুটো, কিন্তু হার্টে ফুটোটা কি, কোথায় ফুটোটা থাকে? হার্টের দেওয়ালে ফুটো থাকে তাহলে সব রক্ত বেরিয়ে চলে যাবে, সেরকম হয় না। হার্টে 4টে প্রকোষ্ঠ রয়েছে, ঠিক আছে? আমরা যদি 9, 10, 8, 9, 10-এ যখন আমরা পড়েছি হার্ট সম্পর্কে, তখন আমরা দেখেছি যে হার্টে ফুটো রয়েছে, মানে হার্টের প্রকোষ্ঠ রয়েছে, সেই প্রকোষ্ঠগুলোর মাঝখানে পর্দা রয়েছে। তো হার্টে দুটো কি থাকে, অলিন্দ থাকে, যাকে আমরা বলি অ্যাট্রিয়া, আর দুটো নিলয় থাকে যাকে আমরা বলি ভেন্ট্রিকেল। তাহলে অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকেলস দুটোর মাঝখানে, দুটো অ্যাট্রিয়ার মাঝখানে একটা পর্দা, দুটো ভেন্ট্রিকেলস এর মাঝখানে একটা পর্দা থাকে। তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আইদার টেনে পড়াশোনা তুমি করোনি, অথবা হচ্ছে গিয়ে তুমি ভুলে গেবে, মানে তা নাহলে তোমাকে আবার নেট খুলে দেখে নিতে হবে বিষয়টা, যেটা আমি বলতে চাইছি বেসিক্যালি। তো ভেন্ট্রিকেলস বা মানে নিলয়ের মাঝখানে দুটো পর্দা থাকে, একটা পর্দা থাকে, তো সেই পর্দাগুলোতে ফুটো, ঠিক আছে, সেটা হচ্ছে হার্টে ফুটো। এবারে এটাকে কি নাম দেওয়া হয়েছে, এর পোশাকি নাম হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আর যদি সেটা অ্যাট্রিয়ার পর্দার মাঝখানে ফুটো থাকে, আর যদি ভেন্ট্রিকেলের পর্দার মাঝখানে ফুটো থাকে, তাকে বলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এই যে আর্ট্রিয়াল আর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট হচ্ছে, তার কারণে কি হয় না, দু টাইপের রক্ত বলেছিলাম আমাদের শরীরে থাকে। একটা হচ্ছে যেটার মধ্যে কার্বন ডাই অক্সাইড বেশি, আর একটা হচ্ছে যেটার মধ্যে অক্সিজেন বেশি। তো এই দু টাইপের রক্ত মিলে মিশে যায়। তো এই যে দু টাইপের রক্ত মিলে মিশে যাচ্ছে, তার কারণে বেসিক্যালি আমাদের শরীরে নানান রকম সিমটম দেখা যায়। কি সিমটম দেখা যেতে পারে? সেটা হচ্ছে যে জিভ, হাতের নখ, এগুলো সব কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এছাড়া শ্বাসকষ্ট হচ্ছে সেখানে, বাচ্চা খেলতে খেলতে হাঁপিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আসতে পারে। তো বাচ্চার ক্ষেত্রে যখনই বেশি হাঁপানি, বাচ্চাদের হাঁপিয়ে যাওয়ার কথা নয়, অ্যাকচুয়ালি বাচ্চাদের হাঁপিয়ে যাওয়ার কোনোভাবেই কথা নয়। তো বাচ্চা যদি কোনোভাবে দেখা যায় যে বাচ্চা হাঁপিয়ে যাচ্ছে খেলতে খেলতে, বা বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, বা বাচ্চার হচ্ছে গিয়ে হাত পা হঠাৎ হঠাৎ করে নীল হয়ে যাচ্ছে, বাচ্চা বসে পড়ছে, খেলতে খেলতে বসে পড়ছে, এবং মানে কি বলবো, মানে যেমন করে আমরা পায়খানা করতে বসি বেঙ্গলি প্যানে, মানে বাঙালি প্যানে যেমন করে পায়খানা করতে বসা, বা আমাদের দেশীয় যে প্যানে যেভাবে পায়খানা করতে বসে, বাচ্চা যেভাবে বসে পড়ছে, তো সেই ক্ষেত্রে বেসিক্যালি বুঝতে হবে যে হার্টে হয়তো কোনো সমস্যা আছে এবং ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। হার্ট ফেলিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই হাত হাত গুলো হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি যেটাতে আসবো সেটা হচ্ছে যে আহ, আর হার্টের যে সমস্যাগুলো এখানে আমি মোটামুটি বললাম ম্যাক্সিমামই হলো। আরো কিছু সমস্যা হয় কনজেনিটাল, বাট সেগুলো এখানে বলে বোঝানোটা হয়তো পসিবল হবে না, সেজন্য আমি মেনশন করছি না। বাট তাদের প্রত্যেকটারই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা কমন ফিচার থাকে, সেটা হচ্ছে যে হার্টে মানে শ্বাসকষ্ট হয়, হাত পা নীল হয়ে যায়, বাচ্চা বসে পড়ে খেলতে খেলতে, এবং খেলতে খেলতে তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছে। তো এগুলো হয়। আর এর সাথে কি বাকি থাকে হার্টে, আর বিশেষ কিছু সেরকম থাকে না। মোটামুটি এগুলো জানলেই চলে। এগুলোর জন্য প্রিভেনশনের কথা আহ, পরে শুভশ্রী বলবে, ট্রিটমেন্টের কথাও ও বলবে। আচ্ছা, একটা জিনিস আমি এখানে মেনশন করব, যেটা হচ্ছে বেসিক্যালি একটা খুব ইন্টারেস্টিং মানে ব্যাপার রয়েছে, যে হার্ট রিলেটেড কোথায় যাব আমি, মানে আমাকে যদি একজন জিজ্ঞাসা করে যে আমার হার্টে কিছু সমস্যা হচ্ছে মনে হচ্ছে, যে তাহলে আমি যাবোটা কোথায়, কোন ডাক্তারের কাছে দেখাতে যাব? আমার বক্তব্য হচ্ছে জেনারেল ফিজিশিয়ান দেখানো
আমার বক্তব্য হচ্ছে একজন এমডি মেডিসিনকে দেখানো, একজন ডিএম কার্ডিওলজিস্টকে দেখানো, এই জিনিসটার মধ্যে কোনো ডিফারেন্স থাকে না, কারণ হার্টের সমস্যা প্রত্যেক ডাক্তারই মানে বুঝতে পারেন যে কি হয়েছে, প্রবলেমটা মানে কখন বেশি মানে কোয়ালিফিকেশনের বা বেশি ডিগ্রিওয়ালা ডাক্তারের কাছে যাওয়া দরকার, যখন প্রথম ডাক্তার বলেই দেবেন যে দেখুন এই সমস্যা আছে, এই ডাক্তারকে দেখান, তাহলে এর কিছু নতুন ট্রিটমেন্ট লাগে, তখন যাওয়া দরকার। বাট অ্যাট ফার্স্ট তো আগে দেখাই, কারণ আমরা অনেক সময় এটা কারণেই এই জিনিসটা বলেই হার্টের চিকিৎসা করাই না, যে আমি তো এমডি পেলামই না, আমি তো এমডি মেডিসিন পেলাম না, আমি তো ডিএম কার্ডিওলজিস্ট পেলামই না, আমি দেখাবো কি? এসব ফালতু কথা বলে লাভ নেই। ফিজিশিয়ান সব জায়গাতেই আছে, যে কোনো ডাক্তারই হার্ট সম্বন্ধে কিছু না কিছু জানেন, তাকে দেখানোটা খুব জরুরি। কারণ হার্টের সমস্যা অনেক সময় ধরা পড়ে না, মানে চাপা থেকে যায়, তো সেই কারণে দেখানো দরকার। আর ট্রিটমেন্ট অনেক অপশন রয়েছে, সেগুলো শুভশ্রী মেনশন করবে, আমি একটা দুটো বলবো। তার মধ্যে একটা হচ্ছে যে হার্টের আমরা বাইপাস গ্রাফটিং এর কথা শুনেছি। বাইপাস গ্রাফটিংটা কি, আমি একটু আগে হার্টে একটা আর্টারি দেখালাম ছবিতে, তো সেই আর্টারিটাই অ্যাকচুয়ালি এখানে রিপ্লেস করে দেওয়া হয়, সেই আর্টারিটা তো ব্লক হয়ে গেছে, সেটাকে রিপ্লেস করে দেওয়া হয়, সেটাকে বাইপাস গ্রাফটিং বলে। করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, যার পোশাকি নাম। আর সেটাকে রিপ্লেস করার জন্য অনেক কিছু ব্যবহার করা যেতে পারে, আমাদের শরীরের অন্য কোনো শিরা বা ধমনী। আর এছাড়া আর একটা যেটা হয় সেটা হচ্ছে যে প্রস্থেটিক ভালভ, আমি ভালভের কথা বলেছি আগেই, যে বাচ্চাদের যখন কাশি হয় তারপরে যদি সেই বাচ্চার হার্টের ভালভে ডিফেক্ট হতে পারে, তো সেই প্রস্থেটিক ভালভের কথা আমি বলেছি, তা সেই যখন ভালভের ডিফেক্ট হতে পারে, তো সেই ভালভ যখন ডিফেক্টেড হচ্ছে, তখন সেই ভালভ গুলোতে চেঞ্জ করে বাইরে থেকে বানানো ভালভ বসানো হয় তার, সেটাকে প্রস্থেটিক ভালভের কথা বলে। আর থার্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে না, বেলুন, মানে বেলুন দিয়ে ডাইলেট করে দেয়, বেলুন, বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি। তো সেই বেলুনের কাজটা কি হয় না, আর্টারির মধ্যে গিয়ে একটা বেলুন বসিয়ে দেয়, যেখানে ব্লক হয়ে যাচ্ছিল আর্টারিটা অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে, সেখানে একটু বেলুন দিয়ে ফাটিয়ে দিল যাতে জিনিসটা খুলে যায়, বা ওখানে কোনো একটা স্টেন্ট বসিয়ে দিল যাতে জিনিসটা ওপেন থাকে, বেশিক্ষণ ধরে ব্লাড ফ্লো হতে পারে। অ্যান্ড এইটুকুনি। এরপরে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করলাম। আমি এরপরে শুভশ্রীকে বলবো যে এরপরে হার্টের ডিজিজের যে ট্রিটমেন্ট, প্রিভেনশন ট্রিটমেন্ট অ্যান্ড কি প্রগনোসিস হতে পারে, সেই বিষয়ে ওকে আমি মেনশন করতে বলি ইন ডিটেলস। আমি শুভশ্রী মুখার্জি, ফাইনাল ইয়ার এমবিবিএস করছি ফ্রম আইকিউসিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, দুর্গাপুর। হার্ট প্রবলেমস সম্বন্ধে শুভজিৎ আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে বলেছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি যদি ব্রিফ করে দিই ব্যাপারটা, তাহলে মেন হার্ট অ্যাটাক বলতে আমরা যেটা বুঝি, এটাকে ডাক্তারি ভাষায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হয়। তো হার্ট অ্যাটাক সম্বন্ধে যে নোশনটা, প্রি নিমোনিশন যেটা আমাদের আছে, যে হার্ট পেনটাকে কিন্তু আমরা অনেক সময় গ্যাস্ট্রিক পেন বলে কনফিউশন হয়, কিন্তু সেটা যাতে না হয় সেটা কিন্তু প্রথমত মাথায় রাখতে হবে, যে কোনোভাবেই এটাকে গ্যাস্ট্রিক পেন বা হার্ট বার্নের সঙ্গে কিন্তু কনফিউশন করলে চলবে না, এইটা একটু মাথায় রাখতে হবে। আর যে মেন যে ব্যাপারগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, হার্টের পেন কিন্তু সবসময় একটা জায়গায় স্টেবল থাকে না। ডাল পেন, যে ডাল বা পুরো বুকটা জুড়ে ব্যথাটা অনেক সময় হতে পারে, আর পুরো চাপ চাপ ভাব যে ব্যথাটা হতে পারে, অনেক সময় এটা বা হাতে আর বা কাঁধে রিলেট করে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দিয়েই কিন্তু আপনারা সেপারেট করতে পারবে যে কোনটা কিসের প্রবলেম, যে আদৌ এটা হার্ট বার্নের থেকে হচ্ছে নাকি এটা হার্ট ডিজিজ হচ্ছে, অথবা গ্যাস্ট্রিক পেন নয়, মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের দিকে কিন্তু যেতে পারে, যেটাকে আমরা নর্মালি বলছি অ্যানজাইনা। তো এখানে মেন যেটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট পার্ট, প্রথমেই কিন্তু হসপিটালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট, 30 থেকে 45 মিনিটস। এটা 30 মিনিটসকে আমরা কিন্তু বলছি গোল্ডেন টাইম, গোল্ডেন টাইমটা কিন্তু ওয়েস্ট করা চলবে না। এই টাইমের মধ্যে কিন্তু বাড়ির লোককে বুঝে ইমিডিয়েটলি হসপিটালাইজেশন করতে হবে, এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর মানে আর কি ফর্ম করে, যেটা পরে যাতে আর কোনো অসুবিধা না হয়, পার্মানেন্ট ড্যামেজ যাতে না হয় হার্টের, সেই ব্যাপারটা কিন্তু এখানেই ফর্ম করে, যে কতক্ষণের মধ্যে হসপিটালাইজেশনটা করা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে ওই নাইট্রেট, যেটা গ্লিসারিল ট্রাইনাইট্রেট, শুভজিৎ অলরেডি বলেছে, এটা কিন্তু জিভের তলায় দেওয়া যেতে পারে। আর অ্যাম্বুলেন্সে একটা অক্সিজেন সিলিন্ডার, এটা কিন্তু নেসেসারি।
আরেক যেটা বলবো সেটা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টরস গুলো আপনার হাতে রয়েছে, অর্থাৎ আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন। মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস গুলো এইগুলো কিন্তু, যেমন ওবেসিটিটা কন্ট্রোল করতে হবে, এক্সারসাইজ আর ডায়েট দিয়ে কিন্তু ওবেসিটিটা খুব ইজিলি কন্ট্রোল করা যেতে পারে। তো ওবেসিটির একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এটার ডায়েটের মধ্যে কিন্তু আপনাকে আনস্যাচুরেটেড ফ্যাট বা স্যাচুরেটেড অয়েল যেটা, সেটাই কিন্তু খাওয়াটা উপকারী। আর এখন তো অনেকেই সচেতন, সুতরাং তেল যখন কিনবেন বাজার থেকে তার পেছনে কিন্তু দেওয়া থাকে ইনগ্রেডিয়েন্টস গুলো, ওটা দেখে কিনবেন যে এটা আনস্যাচুরেটেড অয়েল বা আনস্যাচুরেটেড ফ্যাট আছে কিনা, এটাই কিন্তু সব থেকে জরুরি। আর হচ্ছে এক্সারসাইজের কথাটা তো বললোই, ফাইবারটা ইনক্রিজ করুন খাওয়াতে, এটা কিন্তু কনস্টিপেশনটাও রিলিভ করবে। আর প্লাস হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা গেছে, কিছু এভিডেন্সে, কিছু স্ট্যাটিস্টিক্সে, এটা কিন্তু ওবেসিটিটা, যেহেতু এটা বাল্ক অফ দ্য ডায়েট ফর্ম করে, পেটটাও ভরে দেয় আর এক্সট্রা খাবার খেতে হয় না, যেটা ওবেসিটি পেশেন্টদের কিন্তু একটা খুব নর্মাল লক্ষণ, যে মোটা হয়ে যাওয়া, বেশি খাওয়া, এদের খুব সহজে স্যাটাইটিটা আসে না। তো সেটা কন্ট্রোল করা গেল। আর হচ্ছে স্মোকিং আর অ্যালকোহল। অ্যালকোহলটা তো এটা সত্যি, এটা আমরা তো মানে ওইভাবে বলাটা পসিবল নয় যে একদম খাবেন না বা এরকম কিছু হবে। আমি এটাও বলবো যে একজন মানুষের অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে, সে স্মোকিং বা ড্রিঙ্কিং বন্ধ করেনি, তাহলে কিন্তু আর কোনো ট্রিটমেন্ট করে লাভ নেই। ডাক্তাররা প্রথমেই বলেন যে আগে স্মোকিং বা অ্যালকোহল ড্রিঙ্কিংটা কন্ট্রোল করতে যদি একান্তই না পসিবল হয়, তাহলে অ্যাটলিস্ট 1 ড্রিঙ্ক পার ডে এইটা মেনটেন করুন। 1 ড্রিঙ্ক পার ডে, এই জিনিসটা তারপরে আস্তে আস্তে কমিয়ে ফেলুন এইভাবে। আর এখন অনেক এনজিও সাপোর্ট গ্রুপস হয়ে গেছে যারা কিন্তু এই নেশা মুক্তিতে সাহায্য করে। স্মোকিং আর অ্যালকোহল হয়ে যাওয়ার পর এখানে ডায়াবেটিস আর হচ্ছে হাইপার টেনশন, এই দুটো কিন্তু এখানে কাজ করছে। তো মানে রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এই ব্যাপারগুলো না সব ইন্টারলিঙ্ক, সুতরাং একটা কন্ট্রোল করলে কিন্তু আরেকটাও খুব ইজিলি কন্ট্রোল হয়ে যাবে। তো হাইপার টেনশনে যেটা আমরা সব থেকে বেশি বলি সেটা হচ্ছে ড্যাশ ডায়েট ফলো করতে বলি। ড্যাশ ডায়েটের ফুল ফর্ম হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপার টেনশন। এখানে আমরা মেন বলি, মানে গোল্ডেন ওয়ার্ডস হচ্ছে লো এনার্জি, লো ফ্যাট, বাট ইনক্রিজড নিউট্রিশন অর ইনক্রিজড প্রোটিনস ইন দ্য ডায়েট। ঠিক আছে, ফল সবজি এসব বেশি করে খান, গ্রিন ভেজিটেবলস, ফাইবারও আছে, প্রোটিনসও অনেক হেল্প করবে এটাতে। আর হচ্ছে যেটা আমি বলবো সেটা হচ্ছে লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস, এটাও কিন্তু খেতে পারেন, এটাতেও কোনো অসুবিধা নেই। এক্সারসাইজ বলতে ব্রিস্ক ওয়াকিং, মানে 30 থেকে 40 মিনিট দিনের মধ্যে কিন্তু হাঁটলেই চলবে। যে আপনি হয়তো খুব খুব হেভি এক্সারসাইজ করতে পারছেন না, বা আপনি খুব মোটা হয়ে গেছেন, খুব এক্সারসাইজ করতে পারছেন, তো ওয়াকিং করুন, তাতেও কাজ দেবে। যদিও মানে এটা কোভিড সিচুয়েশন, তবুও আমি বলবো যে ওয়াকিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যদি একান্তই না হয় তাহলে অ্যাটলিস্ট বাড়িতে থেকেই এক্সারসাইজটা করুন। আর স্ট্রেস আর স্লিপ, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। স্ট্রেসটা কিন্তু এখন অনেকেরই হোম অফিস হয়ে গেছে, তো হোম অফিস হওয়ার কারণে কিন্তু স্লিপের ব্যাঘাতটা ভীষণ হতে, স্ট্রেসটা বাড়ছে। তো এই ক্ষেত্রে স্লিপ প্যাটার্নটা কন্ট্রোল করতে হবে। ফোনটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট ফর্ম করছে। ঘুমানোর 2-3 ঘন্টা আগে থেকে অ্যাটলিস্ট ফোনটা ইউজ করা বন্ধ করে দিন, তাহলে কিন্তু ঘুমটা আসতে অনেকটা মানে সুবিধা হবে। অন্ধকার ঘরে শুন, একটা প্রপার স্লিপ এনভায়রনমেন্ট তৈরি করুন, স্ট্রেসটা কম রাখতে হবে, এইগুলো করলেই কাজে দেবে। আর আমি এটা বলবো এই সব কটা ফ্যাক্টর কিন্তু ইন্টারলিঙ্ক, সুতরাং এই যে ডিজিজেস কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে আমাদের এই পেজের থ্রুতে, ডায়াবেটিস বা হাইপার টেনশন অথবা ওবেসিটি, এগুলো সব ইন্টারলিঙ্ক, সুতরাং একটা কন্ট্রোল করতে পারলে কিন্তু আরেকটা কন্ট্রোল হয়। আর কোভিড সিচুয়েশনে আমি যেটা বলি, এখানে অনেক মানুষ কিন্তু মানে প্যানিক করছেন। প্যানিকটা করার কোনো কারণ নেই। নিশ্চয়ই সোশ্যাল ডিস্টেন্সিং পালন করুন, মাস্ক পরুন, গ্লাভস পরুন, এইগুলো সব স্যানিটাইজেশন করুন, এগুলো সবই ভালো করেই পালন করুন। তবে এটা নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই, বরঞ্চ যে ডিজিজগুলো রিলেটেড আছে, যেটার জন্য হলে বা করোনা ভাইরাস সংক্রমণ হলে যার জন্য কমপ্লিকেশনস বাড়ছে, যেটা ডাক্তাররা বলেন বা আপনারা দেখতেও পাচ্ছেন পেপারে, কোমরবিডিটিস গুলো কন্ট্রোল করুন। তো কোমরবিডিটিস গুলোই হচ্ছে এইগুলো, ডায়াবেটিস, হাইপারটেনশন, এইগুলো কন্ট্রোল করুন, ওবেসিটি, এগুলো কন্ট্রোল করুন। এইগুলো করলেই কিন্তু অনেকটা আপনার হেল্প হবে। করোনা ভাইরাস থেকে সুস্থতার হারটাই কিন্তু বেশি, সুতরাং এটা নিয়ে প্যানিক করবেন না। বাকি রোগগুলো, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, কিডনি ডিজিজ,
এইগুলো কন্ট্রোল করুন। আর লাস্টলি আমি যেটা বলবো সেটা ফলো আপে থাকুন। যারা জানেন যে হার্ট ডিজিজ আছে তারা ডাক্তারের সঙ্গে কনস্ট্যান্টলি ফলো আপে থাকুন, তাহলে অনেকটা সুবিধা হবে যে 6 মাস পর পর ডাক্তার দেখানো আর কি। আর ট্রিটমেন্ট অপশনস বলতে এখানে আনস্টেবল অ্যানজাইনা যদি হয়, তখন আনস্টেবল অ্যানজাইনা হলে, স্টেবল অ্যানজাইনাটা আমরা ট্রিট করছি হচ্ছে ওষুধ দিয়েই কিন্তু অনেকটা ট্রিট করা যায়, মানে নাইট্রেটস বা পেন রিলিফ বা আরো অনেক রকম ওষুধ আছে, এইগুলো দিয়ে কিন্তু স্টেবল অ্যানজাইনাটা রিলিফ করা যায়। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা বলি প্রথমেই রিস্ক ফ্যাক্টরস কন্ট্রোল, এইটা দিয়ে আর ওষুধ দিয়ে, এই দুটো দিয়েই মেন কন্ট্রোল করা যায়। আর ফলো আপে থাকুন, এই কাজগুলো করলেই কিন্তু অনেকটা সুবিধা হবে। আর আনস্টেবল অ্যানজাইনা অথবা মায়োকার্ডিয়াল ইনফার্কশন যখন আর হাতের মধ্যে থাকে না, যখন মেডিকেশন দিয়ে কোনো রকম কাজ হয় না, তখনই আমরা একমাত্র সার্জারির দিকে যাই। তো সার্জারি বলতে একটা অপশন অলরেডি আপনাদের বলেছে, যেটা হচ্ছে কোরোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। যে ছবিটা দেখালো ওটা কিন্তু সেলফ এক্সপ্লানেটারি, যে ওই আর্টারির পাশ দিয়ে আরেকটা আর্টারি নতুন করে গ্রাফটিং করে দেওয়া হয়। হ্যাঁ, যেটা এখন দেখাচ্ছে নতুন করে একটা আর্টারি গ্রাফটিং করে দেওয়া হয়, নতুন একটা আর্টারি তৈরি করে দেওয়া হয়, ঠিক আছে? সেটা দিয়ে কিন্তু রক্ত চলাচলটা ব্যাহত যাতে না হয় সেটা দেখা হয়। তো এই ক্ষেত্রে মানুষের কিন্তু প্রগনস্টিক ফ্যাক্টর, মানে যেটা আমি বলি যে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকার ব্যাপারটা যে কেমন হচ্ছে, মানে রোগের আলটিমেট কোর্সটা কোন দিকে যাচ্ছে, সেটা কিন্তু কন্ট্রোল করা যেতে পারে। আর আরেকটা হচ্ছে বেলুন অ্যানজিওপ্লাস্টি, এটাও কিন্তু একটা ট্রিটমেন্ট, আপনারা হয়তো শুনে থাকবেন বেলুন অ্যানজিওপ্লাস্টি। বেলুন অ্যানজিওপ্লাস্টির ক্ষেত্রে কিন্তু ফিমোরাল আর্টারি অথবা ক্যারোটিড আর্টারি, এই দুটো আর্টারি মেনলি ইউজ করে একটা ক্যাথিটার অথবা একটা নিডল মতন জিনিস যেটাকে ক্যাথিটার বলা হয়, সেটার মাথায় একটা বেলুন থাকে। সেই বেলুনটা কিন্তু ফিমোরাল আর্টারি, যেটা আমাদের পায়ে থাকে থাইতে, ওটার থেকে ইন্ট্রোডিউস করে হার্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কোরোনারি আর্টারিতে ঢুকে সেখানে যেখানে ব্লকটা আছে, যেখানে ওই অ্যাথেরোস্ক্লেরোসিসটা ফর্ম হয়েছে, কোলেস্ট্রল প্ল্যাক ফর্মেশন হয়েছে ভেসেলের গায়ে, সেখানে যদি আমরা গিয়ে বেলুনটাকে ফুলিয়ে দিই, আপনারা বুঝতেই পারছেন তাহলে এখান থেকে রক্ত চলাচলটা কতটা ইজি হয়ে যাচ্ছে আর জায়গাটা চওড়াও হয়ে যাচ্ছে। তো সে কিন্তু আরেকটা প্রমিসিং ট্রিটমেন্ট হতে পারে। তাহলে এখানেই আমি শেষ করছি আজকে হার্ট ডিজিজটা। বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টিটা আরেকবার বলে দে, এই যে ছবিটা দেখিয়ে হয়ে গেল। বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টিতে এই ও যে এটা। দেখুন আপনাদেরকে খুব সুন্দর করে এঁকে দিয়েছে যে কিভাবে একটা আর্টারি থেকে একবারে ডাইরেক্টলি, মানে আস্তে 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 পাথ দিয়ে ঢুকে কোরোনারি আর্টারি বা যে হার্টের আর্টারিতে ব্লক আছে সেইখানে ঢুকলো, ঢুকে এইবারে ওখানে গিয়ে ব্লকের এখানে জায়গাটাতে একটা বেলুন ফুলিয়েছে, তাতে আমার যে ওই জায়গাটা ওটা চওড়া হয়ে গেল, রক্ত চলাচলটা সুবিধা হয়ে গেল। কন্টিনিউ করো। বল। হয়ে গেছে কমপ্লিট তো? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। এবার তুই ওবেসিটিটা বল। নিয়ে একটু বলে দে। হ্যাঁ, এরপরে আসছে ওবেসিটিটা। ওবেসিটি যেটা শুভজিৎ বললো, এটা মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর, মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ। মানে এটাকে ওজনকে আমরা কমাতে পারি, বাড়াতে পারি, এটা আমাদের ওপর। ওবেসিটি বলতে আমরা কি বুঝি? ওবেসিটি ইজ আ স্টেট অফ এক্সেস অ্যাডিপোজ টিস্যু মাস, মানে ফ্যাট জমছে, আমাদের ভুঁড়ি বাড়ছে, আমরা মোটা হচ্ছি, আমাদের ওয়েট বাড়ছে, এটা ওবেসিটি। এবার ওবেসিটি আমরা কি করে মেজার করবো, তার 4টে পদ্ধতি আছে। ফার্স্ট অফ অল, ওবেসিটিটা বডি মাস ইন্ডেক্স অর বিএমআই বা ওয়েটলেস ইন্ডেক্স, এটা দিয়ে মেজার করা যায়। সেকেন্ডলি ওয়েস্ট সার্কামফারেন্স, থার্ডলি ওয়েস্ট হিপ রেশিও, অ্যান্ড ফাইনালি ওয়েস্ট ফ্যাট রেশিও। এই 4টে মেজারমেন্ট আছে ওবেসিটির জন্য। এবার আমাদের তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আর যেটা মানে সচরাচর এভরিডে লাইফে আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স আর বিএমআই। বডি মাস ইন্ডেক্স আর বিএমআই এটা কি করে মেজার করা হয়? আমাদের বাড়িতে সবার একটা ওয়েট মেশিন আছে, কোনো ক্লিনিকে গেলে ওয়েট মেশিন পাওয়া যায়, সেখান থেকে আমরা ওয়েটটা দেখে নিলাম কেজিতে কত হচ্ছে।
বা আমাদের সবার কাছে মেজারিং টেপ থাকেই, বা যে কোনো ক্লিনিকে গেলে মেজারিং টেপ পেয়ে যাবো। মেজারিং টেপ দিয়ে আমাদের হাইটটা দেখে নিতে হবে কত হচ্ছে সেন্টিমিটার, সেটা মিটারে কনভার্ট করে দেখে নিতে হবে কত আসছে। এবার মিটার স্কোয়ার করলে যেটা হবে হাইটটা আর কেজিটা, ওয়েটটা যেটা পেয়ে গেলেন, ওয়েট বাই হাইট ইন মিটার স্কোয়ার, এটা করলে আপনার বিএমআই ভ্যালুটা আপনি বুঝে যাবেন। ঠিক আছে, নেক্সট আসছে ওয়েস্ট সার্কামফারেন্স। ওয়েস্ট সার্কামফারেন্স মেজারিং টেপ দিয়ে দেখে নেবেন কত হচ্ছে। আর সেটা ইন্ডিয়াতে, শুধু ইন্ডিয়ার জন্য 190 সেন্টিমিটার হওয়া উচিত মেলসদের ক্ষেত্রে, আর 80 সেন্টিমিটার হওয়া উচিত ফিমেলদের ক্ষেত্রে। সেটা বেশি হলে বুঝবেন আপনার ওয়েস্ট সার্কামফারেন্স ইজ নট falling under the normal value. নেক্সট আসছি ওয়েস্ট হিপ রেশিওতে। ওয়েস্ট হিপ রেশিওতে যদি আপনার সেটা রেশিওটা যদি গ্রেটার দেন 1.0 হয়, সেটা হচ্ছে নর্মাল, আর গ্রেটার দেন 0.85 হলে ফিমেলদের জন্য সেটা হচ্ছে নর্মাল। আর ওয়েস্ট হাইট রেশিও, এটা মিনিমাম কাট অফ হচ্ছে 0.5। বিএমআইটা তো বললাম, বিএমআইটা আপনি বিএমআই ভ্যালুটা দেখে নিচ্ছেন নিজে। এবার কি করে বুঝবেন যে আপনি বিএমআইতে আপনি ওবেস কিনা, বা আপনি ওবেসিটির যে টার্গেট স্টেজে কিনা, বা ওবেসিটির আপনি কোনো স্টেজ 1, 2 না 3 তে পড়ছেন, সেটার ভ্যালুটা কি করে বুঝবেন? দরকার হলে আপনি নোট করে নিতে পারেন। বিএমআইটা যদি আপনার 18.5 এর থেকে কম হয়, তার মানে বুঝুন আপনি আন্ডার ওয়েট। ঠিক আছে, যদি আপনার বিএমআই ভ্যালু 18.5 টু 24.9 হয়, তো বুঝবেন আপনি হেলদি, মানে একদম আইডিয়াল ওয়েট আছে আপনার। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। যদি 25 টু 29.9 হয় আপনার বিএমআই ভ্যালু রেঞ্জটা, এর মধ্যে যদি পড়ে, তাহলে আপনি বুঝবেন যে আপনার প্রিকশন নিতে হবে, বিকজ ইউ আর নট প্রি-ওবিএস। যদি আপনার বিএমআই ভ্যালু 30 টু 34.9 হয়, তো আপনি ওবেসিটি ক্লাস 1 এর মধ্যে পড়ছেন, আপনাকে ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু কনসাল্ট আ ফিজিশিয়ান। ঠিক আছে, যদি আপনার ওবেসিটি ভ্যালু 35 টু 39.9 হচ্ছে, তাহলে আপনার বিএমআইটা আপনি ওবেসিটি ক্লাস 2 এর মধ্যে পড়ছেন। আর যদি আপনার বিএমআই ভ্যালু গ্রেটার দ্যান 40 হয়, তো আপনি ওবেসিটি ক্লাস 3 এর মধ্যে পড়ছেন, মানে হাই রিস্ক। আপনাকে ইমিডিয়েট মানে ফিজিশিয়ান কনসাল্ট করে মেডিসিন নেওয়া বা ট্রিটমেন্ট প্রসিডিউর ফলো করতে হবে। নেক্সট আসছি কজ অফ ওবেসিটি। ওবেসিটি কেন হয়? ফার্স্ট অফ অল সেডেন্টারি লাইফস্টাইল, মানে ধরুন এই অলস জীবনযাপন যেটা যে করছি, এটার এটা কজ হতে পারে ওবেসিটি। রিডিউস ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ইনক্রিজ ইনটেক অফ এনার্জি ইন ফ্যাট ফর্ম, মানে তেলে ভাজা বা অয়েলি ফুড, স্পাইসি ফুড, এইগুলো খেলে আমাদের ওবেসিটির একটা কারণ এগুলো। সেকেন্ডলি, কোনো যদি আপনার ডিজিজ থেকে থাকে অলরেডি, বা কোনো ডিজিজে ভুগছেন, আপনি রোগে ভুগছেন, যেমন ধরুন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা হাইপোথাইরয়েডিজম বা কুকিং সিনড্রোম, এগুলো যদি আপনার থেকে থাকে, তাহলে আপনার ওবেসিটি, মানে এগুলো তো ওবেসিটির কজ। থার্ডলি, ড্রাগ ইনটেক, মানে আপনি ধরুন অলরেডি কোনো ড্রাগের আন্ডারে আছেন, আপনি মোটা হচ্ছেন, তো সেই ড্রাগগুলো ইজ রেসপন্সিবল ফর ইয়ার ওবেসিটি। সেই ড্রাগগুলো কি কি? স্টেরয়েড হতে পারে, হাইপোগ্লাইসেমিক এজেন্ট হতে পারে। শুভশ্রী, তোর মাইকটা অফ কর, ইকো হচ্ছে। শুভশ্রী, তো মাইকটা অফ কর, ইকো হচ্ছে। ড্রাগ ইনটেক কি কি হতে পারে? স্টেরয়েড, হাইপোগ্লাইসেমিক এজেন্ট। ইকো হচ্ছে, তোর মাইকটা অফ কর। তুই হেডফোনটা ওখানে ইয়ে কর, যেটা ছিল জ্যাকটা লাগা, তাহলেই ঠিক হয়ে যাবে। হেডফোনের জ্যাকটা লাগা হ্যালো, হ্যাঁ, তোর ফোনে। স্টিল ইকো হচ্ছে কিন্তু এখনো। না, আরে আমি শুভশ্রীকে বলছি, তোর হেডফোনে জ্যাকটা লাগা, জ্যাকটা খুলে দিয়েছিস তো? ও শুনতে পাচ্ছে না মনে হয়। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। ড্রাগ ইনটেক, স্টেরয়েডস আর হাইপোগ্লাইসেমিক এজেন্টস, অ্যান্টিডিপ্রেসেন্টস বা অ্যান্টি এপিলেপটিক্স যদি নিয়ে থাকি আমরা, তো এটা ওবেসিটির কারণ হতে পারে। এরপরে অ্যাসোসিয়েটেড মেডিকেল কন্ডিশনস কি কি এর সাথে? চারটে আছে মেইনলি: টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, হাইপারলিপিডেমিয়া, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, পেরিফেরাল এডিমা। পেরিফেরাল এডিমা বলতে অবস্ট্রাকটিভটা ফুলে যেতে পারে, চোখের চারিদিকটা ফুলে যেতে পারে। ঠিক আছে, তো আর ওবেসিটি হলে আমাদের কোন কোন অর্গানের ক্যান্সার হওয়ার রিস্ক বেড়ে যায় সেটাও জেনে রাখুন। আমাদের প্রস্টেট ক্যান্সারের রিস্ক
রিস্ক বাড়তে পারে, লিভার ক্যান্সার রিস্ক বেড়ে যায়, সার্ভিস ক্যান্সার রিস্ক বেড়ে যায়, প্যানক্রিয়াস্টিক ক্যান্সারের রিস্ক বেড়ে যায়, ব্রেস্ট ক্যান্সার রিস্ক বেড়ে যায়, কিডনি ক্যান্সার রিস্ক বেড়ে যায়। নেক্সট আসবো ট্রিটমেন্ট ফর ওবেসিটি। ট্রিটমেন্টে তিনটে ওয়েজ আছে ফর ট্রিটমেন্ট। একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, সেকেন্ডটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। লাইফস্টাইল মডিফিকেশনে কি আসছে? ডায়েট ইনটেক। আমাদের রেগুলার মানে এনার্জি যত রিডিউস ডেইলি এনার্জি ইনটেক, ঠিক আছে, এটা আমাদের কমাতে হবে। আর কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলোর ইনটেক কমাতে হবে আমাদের। নেক্সট ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে 150 মিনিটস পার উইক বা 22 মিনিটস আমাদের এক্সারসাইজ করতে হবে। ইটস ম্যান্ডেটরি টু লিড আ হেলদি লাইফস্টাইল। সেকেন্ড, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টে দু রকমের ট্রিটমেন্ট আছে। দ্যাট ইজ ফার্স্ট, একটা আমরা অ্যানোরেক্সিয়ান নিতে পারি বা ইন্টেস্টিনাল ফ্যাট অ্যাবজর্পশন ব্লকার নিতে পারি। অ্যানোরেক্সিয়ানটার কাজ কি? এটা ইনক্রিজ স্যাটাইটি আর ডিক্রিজ হাঙ্গার। ইনক্রিজ স্যাটাইটি আর ডিক্রিজ হাঙ্গার মানে আমরা যে খাওয়ার পরে মনে হয় যে আমার পেট ভরে গেছে, আর খেতে হবে না, এই পেট ভরে যাওয়ার যে ফিলিংটা আসে, এই ওষুধটা ফিলিংটা অল্প খাবারেই বাড়িয়ে দেয়। আর ডিক্রিজ হাঙ্গার মানে আমাদের খাওয়ার যে ইচ্ছাটা, আর সেই ইচ্ছাটা অনেকটাই কমে যায়, আরো খেতে হবে, আর খেতে হবে। সেকেন্ডলি, intestinal fat absorption blocker এর ফাংশন কি? এটা ডিক্রিজ ফ্যাট অ্যাবজর্পশন বাই ইনহিবিটিং লাইপেজ অ্যাক্টিভিটি, ঠিক আছে। বাট সার্জিক্যাল ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো মেইনলি তিনটে মোডের হয়। একটা হচ্ছে রেস্ট্রিকটিভ, আর সেকেন্ডলি হয় লার্জলি রেস্ট্রিকটিভ, মাইল্ডলি অ্যাবজর্পটিভ, আর লাস্টলি হয় লার্জলি ম্যালঅবজর্পটিভ বাট মাইল্ডলি রেস্ট্রিকটিভ, ঠিক আছে। রেস্ট্রিকটিভের মধ্যে দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে ভিবিজি অর ভার্টিক্যাল ব্যান্ডেড গ্যাস্ট্রোপ্লাস্টি, আর একটা হচ্ছে এলএজিবি অর ল্যাপারোস্কোপিক অ্যাডজাস্টেবল গ্যাস্ট্রিক ব্যান্ড। লার্জলি রেস্ট্রিকটিভ মাইল্ডলি ম্যালঅবজর্পটিভ প্রসিডিউরের মধ্যে আছে আরওয়াইজিবি, দ্যাট ইজ রুট ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস। আর ফাইনালি যেটা আসছে সেটা তো লার্জলি ম্যালঅবজর্পটিভ বাট মাইল্ডলি রেস্ট্রিকটিভ। এর মধ্যে দুটো প্রসিডিউর আছে, সেটা হচ্ছে বিলিও প্যানক্রিয়াটিক ডাইভারশন আর একটা হচ্ছে ডিওডিনাল সুইচ। এবার খুব ইম্পর্টেন্ট সাব টপিকে আসছি, যেটা হলো ভেরি লো ক্যালোরি ডায়েট। এর ইন্ডিকেশন কি? ভেরি লো ক্যালোরি ডায়েটের ইন্ডিকেশন কি? মডারেট টু সিভিয়ার ওবেস যারা পেশেন্টসরা আছে তারা হচ্ছে তাদেরকে ক্যালোরি ডায়েটটা সাজেস্ট করা হয়। আর যারা হচ্ছে করতে পারে না অন কনজারভেটিভ ওয়েজ, মানে যেটা ন্যাচারালি ফলোড ওয়েজ যেটা আছে সেটাতে ওয়েট লস করতে পারে না, তাদের ক্ষেত্রে এটা অ্যাডভাইস করা হয়। আর সেকেন্ডলি, এই ওদের যে অ্যাসোসিয়েটেড মেডিকেল কন্ডিশনটা আছে সেটা যদি ইমিডিয়েট যেভাবে ওয়েট লস করা যায় সেটার জন্য এদেরকে অ্যাডভাইস করা হয়। এটাতে কি বলা হয়? এটাতে ডেইলি লেস দেন 800 কিলো ক্যালোরি এনার্জি ইনটেক করা উচিত ইন দ্য ফর্ম অফ 50 to 80 গ্রাম অফ প্রোটিন। এইটা 3 থেকে 6 মাসে 13 থেকে 23 কেজি পর্যন্ত ওয়েট কমাতে পারে। কিন্তু এটা করতে গেলে একটা অ্যাসোসিয়েটেড প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে গলস্টোন ফর্মেশন হতে পারে। বাট সেটার জন্য অ্যাজ আ প্রিকশনারি মেজার ট্রিটমেন্টে ওরাল বাইল সল্ট বা 800 ডিঅক্সিকোলিক অ্যাসিড যেটা লো ফ্যাট ভেরি লো ক্যালোরি ডায়েটে নিতে হবে। এটুকুই বলার ছিল আমার তরফ থেকে। এবার শুভজিৎ এটা বল। হ্যালো। তো ফাইনালি আজকের ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বেসিক্যালি হার্ট ডিজিজ কি হচ্ছে, কি হতে পারে, আর তার সাথে হার্ট ডিজিজের ট্রিটমেন্ট, প্রিভেনশন। অ্যান্ড তারপরে আমরা দেখলাম যে বেসিক্যালি ওবেসিটিতে কি হয় আর ওবেসিটিতে কি কি রিস্ক আছে, আর তার সাথে এই যে ওবেসিটি যেটা রয়েছে সেটা কি কি কারণে হতে পারে। আচ্ছা শুভশ্রী, তোর মাইকটা একটু অফ কর, তাহলে সুবিধা হয়। আচ্ছা, থ্যাঙ্কস।
তো এবারে যেটাতে আমি আসছি সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে বলবো। তো ফার্স্ট অফ অল আগে আসি হচ্ছে ওবেসিটি নিয়ে আবির্ভাব সবই বলেছে। এও কিন্তু আমি একটা জিনিস অ্যাড করতে চাই। তো বেসিক্যালি বিএমআই জিনিসটা মেজার করতে গেলে অনেক কিছু আবির্ভাব বললো করতে। তো ফার্স্টে সেটা মেজার করবে, মানে যদি ফার্স্ট টাইম মাপেন তাহলে সেটা মেজার করে নেবে, বাট তারপর তারপরে যখন মেজারমেন্ট করতে হবে, যে ধরা যাক 1 সপ্তাহ পর করে মাপ, তাহলে কি করবে? সেখানে তো মানে মেজার করাটা টাফ, মানে প্রতি সপ্তাহে গিয়ে চেক করাটা। ইজি উপায় হচ্ছে 25, আর তার সাথে হচ্ছে গিয়ে আপনার হাইট, সেটাকে মিটারে বার করতে হবে। মানে ফার্স্টে হাইটটাকে মিটারে বার করলাম, তারপরে তার স্কোয়ার করলাম, করে সেই যে স্কোয়ারের ভ্যালুটা এলো তার সাথে 25 গুণ করলাম, যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আলটিমেট ওয়েট। সেই ওয়েটে আমাদের পৌঁছাতে হবে, সেটাকে হাইস্ট লেভেল রাখতে হবে, ওর থেকে নিচে যেন ওয়েট থাকে। ধরা যাক কারোর হাইট হচ্ছে 2 মিটার। তা 2 মিটার যদি কারো হাইট হয়, যদি বা সেটা খুব মানে টাফ ব্যাপার, তো যদি বা 2 মিটার কারো হাইট হয়, তাহলে তার স্কোয়ার কত হচ্ছে 4, 2 স্কোয়ার 4। তাকে আমি 25-এর সাথে গুণ করলাম, তাহলে 25-এর সাথে গুণ করলে কত আসবে? সেটা হচ্ছে 100। তাহলে 100 হচ্ছে গিয়ে আলটিমেট ওয়েট হতে হবে, 2 মিটার হাইট তার। তার থেকে বেশি যেন না হয়, তার থেকে কম হলে হবে। আচ্ছা, সেকেন্ড জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে হার্টের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমি বলবো। ফার্স্ট অফ অল ইসিজি যে কোনো হার্টের ডাক্তারের কাছে গেলেই ইসিজি করানো হয়। ইসিজি করানোর পরে একটা ইসিজির স্ট্রিপ পাওয়া যায় গোলাপি কালারের বা কমলা কালারের, আমি বলেছি সেটা দেখেছেন অনেকে। ইসিজি স্ট্রিপটা পাওয়ার সাথে সাথেই যেখান থেকে ইসিজি করিয়েছেন তার কাছাকাছি কোনো জেরক্সের দোকান থেকে পুরো স্ট্রিপটার একটা জেরক্স করাবেন। ইম্পর্টেন্ট হচ্ছে যে ইসিজি করানোর মোটামুটি 1-2 সপ্তাহ বা 1 মাস পরে সেই স্ট্রিপটা উঠে যায়। ঠিক আছে, স্ট্রিপটা অ্যাকচুয়ালি কি, ওটা একটা কাগজ, সেই কাগজের মধ্যে মোম লাগানো থাকে, আর কাগজের নিচে কালো কালো থাকে। এবার তো যখন ইসিজির একটা পিন থাকে, পিনটা যখন ওই স্ট্রিপটার মধ্যে ভাবে ওঠানামা করে, তখন ওই মোমটা ক্ষয়ে যায়। তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটছে, তখন ইসিজি দাগটা পড়ে। তো এবারে সেই মোমটা আস্তে আস্তে উঠে যায়, তার ফলে কি হয়, দাগটাও আবছা হয়ে যায়, আর সেই কারণে বেসিক্যালি দাগটা কিছুদিন পর চলে যায়। তো তার বেটার সলিউশন হচ্ছে যে ইসিজি স্ট্রিপটা পাওয়ার পরেই সেটার একটা জেরক্স করিয়ে নেওয়ার, জেরক্স করিয়ে রেখে দেওয়া, যাতে পরে যখন ডাক্তার চাইবেন যে আগে কি কোনোদিন ইসিজি করানো হয়েছিল সেটা দেখি, তখন ডাক্তারকে দেখানো যাবে। সো ইট ইজ বেটার। আর নেক্সট হচ্ছে যে হার্ট ট্রান্সপ্লান্ট করতে গেলে ইমিডিয়েট হার্ট দরকার। তো সেই ইমিডিয়েটলি হার্ট পাওয়াটা খুব মুশকিল, যদি না মানুষ মোটিভেটেড থাকে। মানে মোটিভেটেড পার্সন না হলে হার্ট পাওয়াটা খুব মুশকিল। মোটিভেশনটা কিসের কিসের মোটিভেশন? অর্গান ডোনেশনের মোটিভেশন। মানে মৃত্যু হওয়ার সাথে সাথেই সেই অর্গানটাকে ডোনেট করতে হবে, সেটাকে সেখান থেকে বের করে নিয়ে তাড়াতাড়ি করে গিয়ে যেখানে যার দরকার, যে হসপিটালে দরকার, সেখানে নিয়ে যেতে হবে। তো এই যে ট্রান্সপোর্টটা হার্টের, সেটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা করতে গেলে মানুষের খুব মোটিভেটেড হতে হয়, তা না হলে কিন্তু এই মোটিভেশনটা না থাকলে হার্ট ট্রান্সপ্ল্যান্টটা খুব মুশকিল। প্লাস মোটিভেশনের সাথে সাথে মানে পেশেন্টকে যে হসপিটালে ভর্তি হবে সেই হসপিটালে যেন অবভিয়াসলি হার্ট সার্জনও ভালো থাকতে হবে, মানে যেখানে হার্টের ফেসিলিটিটা ভালো আছে সেখানে ভর্তি হতে হবে। আচ্ছা, এছাড়া আর কি হতে পারে যেগুলো মানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা জিনিস, সেটার নাম হচ্ছে স্টেথোস্কোপ। স্টেথোস্কোপের কথা আমরা সবাই শুনেছি, এবং এখন কাদম্বিনী সিরিয়ালও চলছে, সেখানে কদিন পরই আদিম যুগের স্টেথোস্কোপ দেখা যেতে পারে। তো সেই স্টেথোস্কোপের দিয়ে কি করা হয়, বেসিক্যালি হার্টের অনেক কিছু শোনা হয় স্টেথোস্কোপ দিয়ে, বাট বুকে বসে ডাক্তাররা হার্টের সাউন্ড শোনার চেষ্টা করে। তো হার্টের সাউন্ড, ভগবানের কাছে প্রার্থনা করুন যেন সেই হার্টের সাউন্ডটা কোনোদিন পরিবর্তন না হয়, মানে যেটা নর্মাল পার্সনের আছে সেটা যেন আপনারও থাকে, আদারওয়াইজ দেয়ার উইল বি লট অফ প্রবলেম। তো সেটা খুব ইম্পর্টেন্ট এখানে জানার ক্ষেত্রে। তো স্টেথোস্কোপ জিনিসটা একটু ইম্পর্টেন্ট। আর তাছাড়া যদি পেসমেকার বসানো হয় তাহলে কিছু রেস্ট্রিকশন থাকে, লাইক বাজ পড়লে বাইরে যাওয়া যাবে না, এরকম কিছু রেস্ট্রিকশন থাকে, সেটা মেনে চলতে হবে। প্রস্থেটিক ভালভের ক্ষেত্রেও এরকম কিছু রেস্ট্রিকশন থাকে, যেহেতু বাইরের জিনিস বসানো হয়েছে। তো সেই জন্য কিছু ওষুধ দেওয়া হয়, প্রস্থেটিক ভালভ যখন বসানো হয় তখন কিছু ওষুধ দেওয়া হয় যাতে রক্ত জমাট বাঁধতে না পারে। তো প্রস্থেটিক ভালভটা তো বাইরের জিনিস, তার গায়ে লাগলে রক্ত জমাট বেঁধে যেতে পারে, তো সেই জন্য কিছু ওষুধ দেওয়া হয়। সেই ওষুধগুলোকে কিন্তু রেগুলার খেতে হবে।
সেটা যদি বাদ যান তাহলে কিন্তু ভালভের ওপরে রক্ত জমাট বাঁধতে পারে এবং সেখান থেকে কিন্তু আবার প্রবলেম হতে পারে। তো দ্যাটস ওয়াই ওষুধগুলোকে কিন্তু রেগুলারলি খেতে হবে। আর তার সাথে নিজের হার্টের যত্ন নিতে হবে, নিজের ওবেসিটিটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আর এই ভিডিওতে যদি কোনো জায়গায় কোনোভাবে কোনো ওষুধের নাম বলা হয়ে থাকে দয়া করে সেটাকে ইগনোর করবে, কারণ কোনো ওষুধের নাম প্রমোট করা আমাদের ভিডিওর উদ্দেশ্য নয়। আর তার সাথে হচ্ছে যে বেসিক আমাদের ভিডিওর যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনাদেরকে অ্যাওয়্যার করা, বিভিন্ন জিনিস সম্পর্কে জানানো। আর তার সাথে যে হয়তো ডাক্তাররা কোনো একটা জিনিস করতে বললেন, আপনার মনে হচ্ছে কেন করতে বললেন, ডাক্তার টাকা নেওয়ার জন্য করতে বলছেন, সেই জিনিসটা যাতে মনে না হয় সেটা আপনাদেরকে বোঝানো যে ব্যাপারটা এরকম নয় যে একটা ডাক্তার একটা কিছু করতে বলছেন তাহলে মানে সেটার পেছনে উদ্দেশ্য হচ্ছে টাকা নেওয়া, সেটা নয়, এই জিনিসটা আপনাদেরকে বোঝানো। আর তার সাথে এই সি যে পেজটা রয়েছে ফেসবুকে, সেই সি পেজের তরফ থেকে আপনাদের সবাইকে আহ, আমরা জানাতে চাই যে আমরা আপনাদের সবার শুভাকাঙ্ক্ষী এবং সেই উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনাদের মধ্যে যেন অ্যাওয়ারনেসটা ছড়ায় বাই ভিডিও, ভিডিওর মাধ্যমে হোক বা পোস্টের মাধ্যমে হোক বা সেখানকার কন্টেন্টের মাধ্যমে হোক বা লাইভ সেশনের মাধ্যমে হোক, যাই হোক না কেন মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অ্যাওয়ারনেস করা এবং আপনাদের মধ্যে কিছু খুশি নিয়ে আসা, আপনাদেরকে হাসানো এবং আপনাদের মধ্যে কিছু ইন্টারেস্টিং কন্টেন্ট দেওয়া। তো আপনারা যদি এই পেজে ভিডিওটা যারা দেখছেন তারা যদি এই পেজে প্রথমবার অবভিয়াসলি 1 ঘন্টা 27 মিনিট ধরে এখন পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবভিয়াসলি আপনার ভিডিওটি ভালো লেগেছে, তাহলে বা লাইভ সেশন ভালো লেগেছে তাহলে নিচে কমেন্ট করে জানান, আমরা এরপরে কমেন্ট নেওয়ার চেষ্টা করব। আর তার সাথে লাইক করুন বা যদি লাভ রিয়াক্ট দিতে হয় লাভ রিয়াক্ট দিন, যেটা আপনার পছন্দ সেটা করুন। আর তার সাথে অবভিয়াসলি সিই পেজটাকে কিন্তু লাইক করে ফলো করতে ভুলবেন না। আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, মানে পরের লাইভ সেশন কালকে বিকালে আসতে আসতে চলেছে, সেটা সেটা এই উইকের মতো ফাইনাল লাইভ সেশন হবে। অ্যান্ড এটা কথা থাকছে যে এরপরে 15 আগস্ট আমরা লাইভে আবার আসবো, তার আগেও হয়তো আসবো, বাট 15 আগস্ট ফাইনালি আমরা লাইভে আসছি। অ্যান্ড সেখানে এগেন আমরা একটা বড় কিছু টপিক নিয়ে আসবো, দ্যাট উইল বি সারপ্রাইজ ফর ইউ। অ্যান্ড আজকের মতো এখানেই থাকুক, তোমার মানে আপনাদের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে লাইভ সেশনে এরকম টাইমে। বাই। কাল সকালে আমরা আসবো আবার প্রেগন্যান্সি টপিক থাকবে, আমাদের সাথে সম্পর্ক করে যাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।